আকাশ যেন হঠাৎ করেই সমস্ত অবরুদ্ধ ক্রোধ উগরে দিচ্ছে। মুহুর্মুহু ঝড়ো হাওয়ায় গাছপালা কেঁপে উঠছে, আর প্রলয়ের মতো বৃষ্টি নেমে এসেছে মাটির বুকে। প্রতিটি ফোঁটা যেন পাহাড়ি ঢলের জেদ নিয়ে ঝাঁপিয়ে পড়ছে পৃথিবীর বুকে। চারপাশে শুধু জল, কাদার ছাপ, আর তুমুল শব্দে নেমে আসা শ্রাবণের জবাবহীনতা। রাস্তাঘাট সব যেন এক একটা ক্ষতবিক্ষত চিত্রকল্প, গর্তে জমে থাকা পানিতে আর কাদা মাখা পথ যেন কোনো যুদ্ধবিধ্বস্ত শহর। পথচারীদের কষ্ট চোখে পড়ার মতো পা ডুবিয়ে পা ফেলে সামনে যাওয়া যেন এক একটা পরীক্ষার চূড়ান্ত অধ্যায়। যানবাহনগুলোর চাকা কাদা ও পানিতে আটকে যায় বারবার, আর চারপাশে শুধু একটানা ঝাপসা হয়ে আছে। বৃষ্টিতে ভিজে জবুথুব অবস্থা ঝুমুরের। রাস্তা একটা মানুষ তো দূরে থাকা কাকপক্ষী পর্যন্ত নেই, অথচ নবীন ঠায় দাঁড়িয়ে আছে। কি করছো এটা? চলো, ভিজে গেছি আমরা। নবীন এখনো দাঁড়িয়ে আছে, নড়ছে না। ঝুমুর বিরক্ত হয়ে বলল, থাকো তুমি, গেলাম আমি। ঝুমুর যেতেই নেবে আকস্মিক হাতে টান পড়ে তার পুরুষ বক্ষে এসে পড়ল সে। পিটপিট চোখ করে তাকানোর চেষ্টা করছে সে, চোখের পাতা ছুঁয়ে যাচ্ছে বৃষ্টির ফোঁটা। চোখ মেলে তাকানোর পূর্বেই পুরুষ ওষ্ঠদয় ছুঁয়ে যায় তার কপাল। অনাঙ্ক্ষিত চুম্বনে ক্ষীণ কেঁপে উঠল ঝুমুরের তন্তস্থল। শোনো, হুট করে ভালোবেসে ফেলছি। এখন তুমি মেনে নাও বা না মেনে নাও, কিছু করার নেই। এরকম প্রেমের প্রস্তাবে ঝুমুর হাসবে না কাঁদবে ঠিক বুঝে উঠতে পারল না। চুপ রইল ক্ষণকাল, অতঃপর বলল, কি বললে আবার বলো। খুব যত্নে হাতটি ছেড়ে দিল নবীন, চোখে মাদকতা মেশানো। রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে সে পকেট থেকে বের করে আনে খুবই স্নিগ্ধ একটি জিনিস। বেলি ফুলের মালা। অনেকেই তো গোলাপ ফুল রিং দিয়ে প্রপোজ করে, আমি না হয় ভালোবেসে বেলি ফুলের মালা দিলাম। তুমি কি তা সদানন্দে গ্রহণ করবে? ফিচলে হাসে ঝুমুর, এবার কি বলা উচিত? না করা উচিত? উহু মোটেও নয়। এরকম প্রেম নিবেদন কজন করেছে তাকে? সবাই তো বহু কথা বলে, এন করবে তেন করবে। কিন্তু কজন ভালোবেসে বলে সদানন্দে গ্রহণ করবে? গ্রহণ করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। ক্ষণিকের জন্য থমকে যায়, দ্বিধা নিয়ে শুধোয়। কি শর্ত? আমাকে কি দিতে পারবেন? ফাঁকা ঢোক গিলল সে। দেওয়ার মতো তো তার কাছে কিছুই নেই। ঝুমুর, আমার কাছে আমি ছাড়া তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই। যদি চাও তাহলে বুক ভরা ভালোবাসা দিতে পারি। সারা জীবন পাশে থাকবো কথা দিতে পারি। খুব বেশি না হলেও যতটুকু ভালো রাখা যায় ততটুকু চেষ্টা করতেই পারি। ডান হাতটা বাড়িয়ে দিল ঝুমুর। তাহলে পরিয়ে দাও। শর্ত? আমার দাবি কিছু চাওয়ার ছিল, কিন্তু তুমি যা দিচ্ছ সেগুলো প্রায় বিলুপ্ত। কেউ কাউকে মন থেকে ভালোবাসে না এখন। সেখানে ফ্রিতে যদি ভালোবাসার সাথে জীবন সঙ্গী পাই তাহলে কেন মানা করব? নবীন এক পলক দেখে নিল ঝুমুরের স্নিগ্ধ মুখখানা। অতঃপর অপেক্ষা না করে পরিয়ে দিল বেলি ফুলের মালাটা। এই বুঝি প্রেম নিবেদন? জনের আনন্দের চাপ মুখাবয়ব জুড়ে স্পষ্ট। দুপুর বেলা, আকাশটা ম্লান হয়ে আছে। এই যে কাল থেকে বৃষ্টি হয়েছে তাই আজকেও আকাশটা মাঝে মধ্যে ঘন কালো মেঘে ঢাকা পড়ে আবার একটু পরেই মেঘ উড়ে যায়। ফারাহ টেবিলে বসে আছে। ঠিক মতো খায়নি সে, এদিকে সবার খাওয়া প্রায় শেষ। ফারাহকে জোরপূর্বক খেতে বসিয়েছেন রুবেনা শেখ। প্লেটে চামচ নাড়াচ্ছে সে। মনে মনে ভীষণ রাগ লাগছে লেফটেন্যান্ট সাহেবের উপর। গেল তো গেল আজকে 2 দিন। একটা বার কল পর্যন্ত করল না। মাঝে মাঝে ফারার মনে হয় বেডা বাইরে গেলেই ভুলে যায় সে বিয়াইত্তা। রাগে ফুঁসছে ফারাহ। অনুভব করল আরও একটা অস্তিত্ব। জষ্ট ইন্দ্রিয় জানান দিচ্ছে পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো ফারাহ। হলুদ রঙা শার্ট পরে দাঁড়িয়ে আছে সাইফুল শেখ। হয়তো হবে বাইরে থেকে ফিরেছে। ফারাহ কিছু বলল না। সাইফুল এগিয়ে এসে ঠিক তার পাশের চেয়ারে বসল। কিঞ্চিত অবাক হলো ফারাহ, লোকটা যেন গা ঘেঁষে বসেছে তার। ফাঁকা ঢোক গিলে সে উঠে গেল। সেদিনের কথা স্মরণে এলো তার। বিয়ের আগের দিন কেমন করে তাকে জড়িয়ে ধরেছিল এই লোকটা। খুবই বিশ্রী একটা অনুভূতি। ফারাহ দাঁড়াতে চাইল না, চুপচাপ হাঁটতে লাগল। আকস্মাৎ তাকে থামিয়ে দিয়ে বলল সাইফুল, আরে কোথায় যাচ্ছ ফারাহ? পা জোড়া থামে ফারার। পিছন ফিরে তাকাতে ইচ্ছে করল না, কিন্তু উপায় নেই, সে ফিরে তাকালো। কিচেনে যাচ্ছি ভাইয়া। আপনি কি কিছু বলবেন? না, বলছিলাম এখানে এসে বসো একটু, সারাদিন তো কাজ করো। প্রস্তাব পছন্দ হলো না ফারার। সে কেন তার সাথে বসতে যাবে? ফারাহ অনুভব করেছে আরিয়ান বানিহাল দুজনেই তো তাসফিনের বন্ধু। তাদের সাথে যতটা সহজ হতে পারে ততটা সাইফুলের সাথে হতে পারে না। লোকটার চাহনি বিশ্রী। তার আচরণ সবকিছুতে গা গুলিয়ে উঠে তার। ফারাহ আপত্তি জানিয়ে বলল, আমার তো সামনে এক্সাম ভাইয়া, আম্মু বলেছেন খাওয়া শেষে একটু পড়তে। আপনি বরং বসুন, আমি আসছি।
ফারাহ সাইফুলের উত্তরের অপেক্ষা করল না, চুপচাপ নিজের রুমের দিকে চলে গেল। রুমটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে তার। মিনিট 10 পর টুং টুং শব্দ করে মুঠোফোনটা বেজে উঠল। বালিশের নিচেই রাখা, উচ্চ শব্দ শুনে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ফোনটা রিসিভ করে ফারাহ। আরিফা আহমেদ কল করেছেন। মায়ের ফোন পেয়ে আনন্দে তত্ত্বহা রা ফারাহ। হ্যালো আম্মু, কেমন আছো? আরিফা আহমেদ রান্না করেছিলেন, এক ফাঁকে ভাবলেন মেয়েটার সাথে একটু কথা বলা প্রয়োজন। শুনেছে তাসফিন চলে গেছে, মেয়েটা নিশ্চয়ই একা আছে। তবে ও বাড়ির সবাই যে তারকে ভালোবাসে তাতে কোনো সন্দেহ নেই উনার। আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি আম্মু। আব্বু কোথায়? তোর আব্বু বাইরে বারান্দায় আছে, ভাইজানের সাথে কি সব আলোচনা করছে। ফারাহ ছোট্ট করে জবাব দিল। ওহ, আরিফা আহমেদ চিন্তিত ভঙ্গিতে বললেন। শোন, চাচির সাথে কথা বল, তোর সাথে কথা বলবে বলছে কাল থেকে। আচ্ছা দাও। শায়লা আহমেদ দোতলায় ছিলেন, আরিফা আহমেদের গ্যাসের আগুন কমিয়ে দিয়ে ফোন নিয়ে দোতলায় গেলেন। মানুষটা কিছু দিন যাবৎ বড্ড অসুস্থ। স্নেহার সাথে ওরকম অবস্থা হয়েছিল, তারপর হুট করে বিয়ে হয়ে গেল। সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। ঘরের এক কোণে চুপচাপ বসে আছেন তিনি। আগমন ঘটে আরিফা আহমেদের। আপা ফারার সাথে কথা বলো, ফোনে আছে ও। শায়লা আহমেদ ত্রস্ত পায়ে এগিয়ে এসে ফোনটা হাতে নিলেন। কেমন আছিস ফারাহমা? আমি ভালো আছি, কিন্তু তুমি কি করছো? নিজের অবস্থা এত অসুস্থ হলে চলবে? চোখ দুটো খিচিয়ে বুঝে নিলেন শায়লা আহমেদ, কান্নাটুকু আটকে নিয়ে স্বাভাবিক স্বরে বলেন। আমার স্নেহাটা কেমন আছে রে? ফারাহ হাস্যোজ্জ্বল মুখে বলল। স্নেহা যে ঠিক কতটা ভালো আছে তুমি সচক্ষে না দেখলে বিশ্বাস করবে না। আরিয়ান ভাইয়া স্নেহাকে খুব ভালো রেখেছে। মেয়েটা ভালো আছে কথাটা জানতে প্রশান্তির নিঃশ্বাস ফেললেন শায়লা আহমেদ। ফারাহ এবং স্নেহা দুজনেই ছোট। ফারাহকে সামলে নেওয়ার জন্য তাসফিন ছিল, কিন্তু স্নেহার জন্য যে কেউ ছিল না। যাক, অবশেষে তারও কেউ হয়েছে। ফোনের টুং শব্দে ফোন তুলে নিল নিহাল। সেই নামটি আবারও দেখে খানিকটা রাগ হলো তার। কি সমস্যা পৃথা? বারবার কল করছো কেন? অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা অষ্টাদশী কন্যা পৃথা তীব্র অভিমান নিয়ে বলল। স্যার, আপনি কেন আমার সাথে কথা বলছেন না? কেন দেখা করছেন না? ক্ষুধিত হলো নিহাল। তুমি কি চাও পৃথা, আমি এখন তোমার পিছু পিছু ঘুরঘুর করব? ফর গড সেইক পৃথা, এই পাগলামোগুলো থামাও। অশ্রু কণায় ভরে উঠে আখি জোড়া অষ্টাদশীর। আপনি এভাবে কেন বলছেন স্যার? আমি তো আপনাকে। হুশ, একদম চুপ, এসব কথা বলবে না পৃথা। ফোন সপাটে রেখে দিল নিহাল। জানালার কাছে বসে থাকা অষ্টাদশী আকাশপানে দৃষ্টি ফেলল। ভঙ্গুর হৃদয় আর্তনাদ করে বলতে চাইল। কারো ভাগ্যে লেখা থাকে কারো বুকের আশ্রয়, আর কারো কপালে জোটে শুধু চোখের জল আর নীরব অপেক্ষা। সব কিছুই যেন পূর্বলিখিত প্রেম, অপূর্ণতাও। বর্ষর একটি সমুদ্রের ধারে আজকের দিনটি এক বিশেষ নজরদারি আর উত্তেজনার সাক্ষী হতে যাচ্ছে। লেফটেন্যান্টের জাহাজটি শান্তিপূর্ণ, কিন্তু দৃঢ় গতিতে সমুদ্রের উপর ভেসে চলছে, এর পালের ছায়া দীর্ঘ হতে হতে বিস্তৃত আকাশের সাথে মিলিয়ে যাচ্ছে। প্রতিটি জাহাজের ঢেউ ভেঙে সাগরের জল ফেনায়িত হয়ে উঠছে, তবে লেফটেন্যান্টের জাহাজের নীরব অগ্রযাত্রা যেন সতর্কতার সঙ্গে এই সমস্ত কিছু উপেক্ষা করে এক একরকম লক্ষ্যস্থির। গোপন সূত্রে জানা গেছে, আজকের দিনটি আরও গুরুত্বপূর্ণ। কিছুটা দূরে, গোপন পথে সমুদ্রের অন্ধকারে আরেকটি বিশাল জাহাজ চলতে থাকে, যার উদ্দেশ্য কিছু নিষিদ্ধ এবং অবৈধ মালপত্র পৌঁছে দেওয়া। সেই জাহাজে থাকতে পারে মাদক, অস্ত্র, কিংবা চোরাচালানি দামি রত্ন, সবকিছুই যেগুলো একদিকে তো দেশের নিরাপত্তাকে বিপন্ন করে, অন্যদিকে সাগরের অনিরাপদ পথে এগিয়ে চলে রাকার বাড়িরা। লেফটেন্যান্টের জাহাজ এখন গভীরভাবে টহল দিচ্ছে, যেন একটি ঘূর্ণিঝড়ের চোখে আটকে গেছে তার সমস্ত মনোযোগ। তার চোখে পড়ছে না শুধু সমুদ্রের বিশালতা, বরং সেই অবৈধ জাহাজের গতিপথ, যা শত্রুর মতো সমুদ্রের বুকে পা ফেলে রেখে চলে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ খুবই সতর্ক ভঙ্গিতে তার সহকর্মীদের দিকে ইশারা করলেন। তার চোখে ছিল এক দৃঢ় অভিব্যক্তি, যেন সমুদ্রের বিশালতার মধ্যে যে এক অদৃশ্য শত্রু ঘুরে বেড়াচ্ছে, তা এখন তাদের কপালে ঝুলছে। তার দৃষ্টি যেন সুচালো হয়ে উঠেছে, এমনকি একটি ক্ষুদ্রতম ইশারাও যেন প্রয়োজনীয় তার জন্য। দূরে, সাগরের গভীরতার মধ্যে এক রহস্যময় জাহাজের সিলুয়েট স্পষ্ট হতে শুরু করেছিল। নাইম, ওই দেখো। তাসফিনের কণ্ঠে তীব্র সতর্ক, তার গলা গভীর হয়ে উঠেছে, গোপন সংকেত। নাইম ইসলাম, লেফটেন্যান্টের নির্দেশে দ্রুত চোখ মেলল। দূরের অন্ধকারে জাহাজটির সিলুয়েট যেন আরও পরিষ্কার হয়ে উঠছে, বড় এবং ভয়ঙ্কর। তার চোখে অসীম সতর্ক,
কারণ সে জানে এখানে আর কোনো ভুলের অবকাশ নেই। কমান, সবাই সতর্ক হও। তাসফিনের নির্দেশ যেন এক গভীর নিঃশ্বাসের মতো হাওয়ায় ভেসে যায়। এক মুহূর্তের জন্য পুরো জাহাজে নীরবতা, যেন অদৃশ্য কোনো শক্তি তাদের উপস্থিতি অনুভব করেছে। কিন্তু তাসফিন এবং তার দল জানে এটা আর কোনো সাধারণ টহল নয়। আজকের এই রাতটি এক অন্যরকম। যতই জাহাজটি কাছে আসতে থাকে, ততই তার সংকেত পরিষ্কার হয় এটি কোনো সাধারণ বাণিজ্যিক জাহাজ নয়, বরঞ্চ রাচালানি। মুহূর্তের মধ্যে এক দারুণ রণকৌশলে তারা প্রস্তুত হয়ে যায়। হঠাৎ সাগরের নীরবতা ভেঙে ওঠে, গোলাগুলি শুরু হয়। শব্দের তীব্রতা যেন আকাশের মধ্যে ঢেউ তুলেছিল, এবং সমুদ্রের জল মেঘের মতো কাঁপতে থাকে। লেফটেন্যান্ট তাসফিন শেখের নিঃশব্দ আদেশে তারা অন্ধকারে নিজেদের অস্তিত্ব স্পষ্ট করে তোলে, যেন এক অসীম যুদ্ধে একে অপরের মুখোমুখি। পাচারকারীরা বুঝতে পেরেছিল যে তাদের পালানোর কোনো পথ নেই। তাদের জাহাজ সমুদ্রের গভীরে আছড়ে পড়ছিল, কিন্তু তাসফিন ও তার দলের রণকৌশল সুনির্দিষ্ট এবং নিখুঁত। গোলাগুলির শব্দ মিশে গিয়েছিল জাহাজের কপালে বাজানো স্রোতের সাথে, কিন্তু পাচারকারীরা বুঝতে পারছিল এটা আর পালানোর সুযোগ নয়। অফিসার নাইম ইসলাম এক নিঃশ্বাসে শীতলভাবে জাহাজটি লক্ষ্য করল, তার হাতে থাকা রাইফেল প্রস্তুত। সোজা এক নজর দেখে নেয়ার পর সে বুঝে গেল, এটার একমাত্র সমাধান গোলাগুলি থামিয়ে সমুদ্রের ওই বিশালত্বে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। পাচারকারীরা নিজেদের হাল ছেড়ে দেয়। তাদের ইঞ্জিন থেমে যায়, আর জাহাজটি একেবারে নিরুৎসাহিত হয়ে সমুদ্রের বুকে থেমে যায়। তাসফিন শেখ এবং তার দল তাদের শিকারকে ধরেছে। পাচারকারীরা যুদ্ধের সব পালা হারিয়েছে। বুকের ভেতর অজানা ভয়কু ডাকছে ফারার, কিছু একটা হতে চলেছে। কেমন জানি অস্থির লাগছে তার। তার লেফটেন্যান্ট সাহেব ঠিক আছে তো? কিছু হয়নি তো তার? চিন্তায় চিন্তায় হাঁসফাঁস করছে ফারাহ। তার জানা নেই সে কেমন আছে। তাসফিন শেখ এক মুহূর্তের জন্য নিজের সমস্ত শক্তি একত্রিত করে সজাগ দাঁড়িয়ে রইল। সমুদ্রের অন্ধকারে ছড়িয়ে থাকা এক নিস্তব্ধ শীতলতা, যেখানে শুধু তার নিজের শ্বাসের শব্দই কেবল প্রতিধ্বনিত হচ্ছে। তার চোখের সামনে তখন সে দৃশ্য, যা কখনোই তার কল্পনায় আসেনি। তার নিজের ভাই, সৌহার্দ্য শেখ, যে কিনা এক ন্যায়পরায়ণ লেফটেন্যান্ট হিসেবে পরিচিত, আজ সেই ভাইকেই তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তাসফিনের মনে এক তীব্র দোলাচল চলে আসছে। পৃথিবীটা যেন এক নিমিষে বদলে গিয়েছে, তার পায়ের নিচে মাটির অনুভূতি হারিয়ে গেছে। সৌহার্দ্য ছিল তার সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, তাদের একে অপরের প্রতি ছিল গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। কিন্তু আজ সে শুনেছে, সৌহার্দ্য শেখের নাম এক অবৈধ চোরাচালান চক্রের সাথে জড়িত। তাসফিন কখনোই ভেবেছিল না, তার ভাই এমন কিছু করতে পারে। ইন্টারোগেশন রুম, সেখানেই রাখা হয়েছে সৌহার্দ্যকে। কিছুক্ষণ পরেই সেখানে যাবে তাসফিন। সে ভেবে পাচ্ছে না রাইমা শেখ এবং আলাফ শেখকে কি উত্তর দিবেন। তারা যে ভেঙ্গে পড়বে। আন্ডারস্কোর 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 সাইফুল নেই বাড়িতে, তার কোনো খোঁজখবর নেই। সে কোথায় আছে জানে না নূপুর, কাউকে কিছু বলতেও পারছে না। রুবেনা শেখ যতবার জিজ্ঞেস করেছে সাইফুল কোথায়, ততবার মিথ্যে বলতে হয়েছে তাকে। এবং কি আজ বিকেলে রিজওয়ান শেখ পর্যন্ত জিজ্ঞেস করেছে সাইফুল কোথায়। প্রত্যুত্তরে নূপুর বলেছে, সে একটু বাইরে বেরিয়েছে। আম্মু খাবো, আধো আধো কণ্ঠে বলল মাহির। তখনই কলেজ থেকে ফিরছে ফারাহ। মাহির বাবু, আমি এসে গেছি, চলো আমার সাথে খাবে। খুশিতে গদগদ মাহির। ফারাহ চট করে হাতমুখ ধুয়ে এলো। নূপুর তৎক্ষণাৎ টেবিলে খাবার দিয়ে দিল। দুপুরের খাবার সবাই একসাথে খেয়েছে। খাওয়া শেষে ওষুধ খেয়ে লম্বা একটা ঘুম দিয়েছেন রুবেনা শেখ। রিজওয়ান শেখ বরাবরের মতো নিজের শপে চলে গেছেন। সাইফুল বাড়িতে নেই, তাতে বেশ শান্তি লাগছে ফারার। কয়েকবার চেষ্টা করেছিল নূপুরকে সাইফুলের কথাটা বলার। সরাসরি না বললেও তার ভাবসাব মোটেও পছন্দ হয়নি ফারার নিকটে। একবার ভেবেছিল তাসফিনকে বলবে, সেই জন্য ফোন পর্যন্ত করেছে, অথচ ফোন লাগেনি। হয়তোবা নেটওয়ার্ক জনিত সমস্যা হয়েছে। রুমের এক কোণে বর্ষর একটা ছবি লাগালো তাসফিনের। তার নিচেই টেবিলে অনেকগুলো ছোট ছোট ছবি ফ্রেম করা। তার মধ্যে একটা তার ইউনিফর্ম পরা। হাতে তুলে নিল ছবিটা। কি স্নিগ্ধ মুখশ্রী। আনমনে হেসে ফিসফিসিয়ে বলল, ও লেফটেন্যান্ট সাহেব, আমি আপনাকে বড্ড মিস করছি। আপনি কবে ফিরবেন বলুন তো? আমার যে একা ভালো লাগছে না। ফারাহ অনুভব করল, কেউ খুব নিকটবর্তী তার। আলগোছে ছুঁয়ে আছে তার মেদহীন উদর, ধীরে ধীরে তার ক্লিন শেভ করা গাল ছুঁয়ে যাচ্ছে গ্রীবাদেশ। লজ্জায় আর্স্ট ভঙ্গিতে চোখ খিচিয়ে বুঝে নিল ফারাহ। লেফটেন্যান্ট সাহেব, আই নিড ইউ ব্যাডলি সুখ। স্পর্শটুকু গাঢ় হল, হাতের গভীর স্পর্শে মুচড়ে যাচ্ছে ফারাহ।
কুণ্ঠিত হচ্ছে নাজুক বদনখানি। ভ্রম, চোখ খুলে থতমত খেয়ে গেল ফারাহ। কল্পনা করছিলি সে, ইস কি সব আজগুবি কথা ভাবছে। কিন্তু করবেটা কি, লোকটাকে প্রচণ্ড মিস করছে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বাক বাকুম পায়রা, মাথায় দিয়ে টাহরা বউ সাজনে এখনই। আউল মার্কা কবিতা শুনে থতমত খেয়ে গেল স্নেহা। সজোরে ধাক্কা দিল ফারার মাথায়। এসব কি বলছিস তুই, কবিতা? আরেক দফা আহাম্মক বনে গেল। স্নেহা স্নেহা বাড়িতে একা থাকবে বলে আরিয়ান এখানে দিয়ে গেছে তাকে। রুবেনা শেখ বড্ড খুশি হয়েছেন এখানে আসাতে। কিন্তু রাইমা শেখ নাক কুচকে নিয়েছেন। তবে তাতে পাত্তা দিলেন না রুবেনা শেখ। সেই থেকে আড্ডা দিচ্ছে ফারাহ আর স্নেহা দুজনেই। এইটা কবিতা? তার চেয়ে আমি ভালো বলতে পারি। ফারাহ সপাটে হেসে বলল। তাহলে বল। সর চোখের সামনে থেকে। নূপুর আস্ত আস্ত বেগুনি নিয়ে এলো সবার জন্য। ফুরফুরে মেজাজে দোতলা থেকে নেমে এলো ঝুমুর। নবীনের প্রেম নিবেদনের পর থেকেই ভীষণ আনন্দে থাকে ঝুমুর। আজকেও তাই। আপু বেগুনি, হু। নূপুর ছোট্ট করে জবাব দিল। ফারাহ চট করে একটা হাতে তুলে নিল। উফ আপু এত্ত ভালো লাগে এটা খেতে, কি বলবো। স্নেহা নিজেও এক পিস তুলে নিল। পরপর প্লেট খালি হয়ে গেল মুহূর্তের মধ্যে। দারুণ হয়েছে নূপুর আপু। তৎক্ষণাৎ শোনা গেল বাইরে থেকে আসা কণ্ঠস্বর। আমাদের রেখে একাই ঠুসে যাচ্ছ। এ তো মহা অন্যায়। নিহাল আর আরিয়ান একই সঙ্গে এসেছে। জনকে দেখে ঝুমুর গদগদ প্রায়। ফারাহ কম যায় না। ভাইয়া ভোমরা, এসো এসো। জুতো জোড়া খুলে ভেতরে এলো দুজনেই। নিহাল আর চোখে এক পলক দেখে নূপুরকে। আরিয়ান ফুরফুরে মেজাজে এগিয়ে গিয়ে স্নেহার কাছে বসল। স্নেহা খানিকটা সেটিয়ে গেল, হাঁসফাঁস ভঙ্গিতে চাইল আরিয়ানের দিকে। লোকটা কেমন দুষ্টু হাসছে। ছি ছি রে নূপুর আপা, আমাদের জন্য রাখলে না? নূপুর তড়িৎ গতিতে বলল। আরে না না, রান্না ঘরে আরো আছে, বসো তোমরা। নূপুর চটজলদি এগিয়ে গিয়ে রান্না ঘর থেকে বাকিদের জন্য বেগুনি নিয়ে এলো। ফারাহ নিহালকে শুধোয়। ভাইয়া আপনি সমুদ্রে ফিরবেন না? নিহাল টিপুনিকে টে বলল। কেন গো ভাবিজি, তোমার কি পছন্দ হচ্ছে না আমি এখানে থাকি? হাপিত্তেশ করছে ফারাহ, উদাস ভঙ্গিতে বলল। উহু, আপনি বুঝতে পারছেন না ভাইয়া। আপনি যদি না যান তাহলে আমি খবর পাবো কি করে কমান্ডারের? একবারও ফোন করেনি আমাকে। ফিচলে হাসে আরিয়ান। নিহাল দুঃখ প্রকাশ করে বলল। কষ্ট পেও না ভাবিজি, তোমার জন্য আমরা আছি। আমি আর আরিয়ান তাসফিনের বন্ধু, মানে একই হলো। চোখ টিপে নিহাল, সহসা হেসে ফেলল ঝুমুর। আসুক আমার ভাই, এরপর বলবো তোমরা কিভাবে তার বউয়ের উপর চান্স মারছ। ফারাহ টলটলে চোখে তাকায় নিহালের দিকে। ভাইয়া এইটা বলতে পারলেন আপনি? নিহাল হো হো করে হেসে উঠল। ফারাহ মেয়েটা বড্ড ভালো। তাকে সত্যি আদর আদর লাগে। যখন ভাইয়া বলে ডাকে সত্যি অন্য রকম নিদারুণ অনুভূতি কাজ করে। সম্পর্কে যথেষ্ট বড়, যেমন তার ভাবি হয়। অথচ বয়সে তার ছোট। তাসফিন আরিয়ান এবং নিহাল দুজনকে খুব বিশ্বাস করে, তাই তো এই পুরো বাড়ির দায়িত্বটা তাদের কাঁধে দিয়ে গেছে। যতদিন আছে তারা যেন তাদের দেখে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সকল টেলিভিশন চ্যানেলের স্ক্রোলে ভেসে উঠছে এক চাঞ্চল্যকর সংবাদ। প্রথম সারির কাগজগুলো ছাপিয়ে দিয়েছে বিস্ফোরক শিরোনাম। লেফটেন্যান্ট সৌহার্দ্য শেখ রাচালানের সঙ্গে জড়িত, হাতে নাতে ধরলেন লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। সামরিক গোয়েন্দা বিভাগ এবং নৌবাহিনীর অভ্যন্তরীণ তদন্ত কমিটির কাছে তদন্তের জন্য সৌহার্দ্য শেখকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। সামরিক আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর তদন্ত শুরু হবে, যেখানে প্রমাণের মুখোমুখি হতে হবে তাকে, এবং অপরাধ প্রমাণিত হলে শাস্তির মাত্রা হবে ভয়ানক। সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে, এই অন্ধকার অধ্যায়ের শেষ কোথায় গিয়ে ঠেকে। খবরের কাগজে ছাপা সেই ভয়ানক সংবাদ পড়ে যেন ভেঙে পড়লেন আলাফ শেখ। নীরব পাথরের মতো বসে রইলেন তিনি, চোখের সামনে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের সব স্বপ্ন ধুলোয় মিশে যেতে দেখলেন। পাশে বসে বড় ছেলে রিজওয়ান শেখ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার কণ্ঠের আশ্বাসেও ছিল শূন্যতার প্রতিধ্বনি। এদিকে ঘরের কোণে বুক চাপড়ে কান্নায় ভেঙে পড়লেন রাইমা শেখ। তার আর্তনাদে যেন ঘরের দেয়ালগুলোও কেঁপে উঠল। রুবেনা শেখ, রিজওয়ানের স্ত্রী, এগিয়ে এসে শাশুড়িকে শান্ত করতে চেষ্টা করল। কিন্তু রাইমা শেখের কান্নার মাঝে উঠে এলো তীব্র বিষণ্ণতা আর অভিমানের ঝড়। চোখের জল মুছতে মুছতে তিনি কটাক্ষের ছায়ায় বললেন। তোমার ছেলে তাসফিন কি করে এসব করতে পারল? হ্যাঁ, আমার ছেলেকে এভাবে তুলে দিল? আমার ছেলে কিছু করেনি।
কিছু করেনি। যদি ওর কিছু হয়, যদি আমার ছেলেটাকে হারাই, আমি কখনো তাসফিনকে ক্ষমা করব না, কোনোদিন না। চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল, আর একটি অদৃশ্য ফাটল ছড়িয়ে পড়ল শেখ পরিবারের মজবুত বন্ধনে। ফারাহ মুখ চেপে কেঁদে উঠেছে, রাইমা শেখ যা তা শুনিয়েছে তাকে। তার স্বামী তার দেবরকে অপরাধী প্রমাণ করতে চাইছে। কি হবে জানা নেই ফারার। আন্ডারস্কোর 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 ইন্টারোগেশন রুমের নির্জন, সাদামাটা চার দেয়ালের ভেতর বসে ছিল লেফটেন্যান্ট সৌহার্দ্য শেখ। তার হাতের বাঁধন যত শক্তই হোক, দৃষ্টি ছিল অদম্য এক জেদের আগুনে দীপ্ত। চোখে মুখে ক্লান্তির ছাপ, তবুও দৃষ্টিতে ছিল এক অটুট দৃঢ়তা। তাসফিন শেখ শত চেষ্টা করেছে তাকে মুখ খুলাতে। প্রশ্নের পর প্রশ্ন ছুড়েছে, কখনো কড়া কণ্ঠে, কখনো শান্ত অনুরোধে। কিন্তু সৌহার্দ্য কেবল একটিই কথা বলেছে, বারবার, আমি একা নই, এই খেলায় আরেকজন রয়েছে, সেই প্রকৃত মূল খেলোয়াড়। তবে নাম, পরিচয়, প্রমাণ, কিছুতেই মুখ খোলেনি সৌহার্দ্য। তাসফিন বারবার চেষ্টা করেও যখন কোনো লাভ হয়নি, তখন তার ভেতরে জমে উঠেছিল অসহায় এক ক্ষোভ আর বিষণ্ণতা। এ যেন এক যুদ্ধ, যেখানে দু পক্ষই হারছে, একজন সত্যের কাছে হার মানতে অস্বীকৃত, আর অন্যজন নিজের রক্তের সম্পর্ক ছিন্ন করে ন্যায়ের কাছে মাথা নত করতে বাধ্য। দীর্ঘ 6 মাস পেরিয়ে গেছে। সময় যেন মলিন এক চাদর মুড়ে রেখেছিল চারপাশ। দুপুরের আকাশ আজও ক্লান্ত, রোদে নেই আগের মতো উজ্জ্বলতা, বাতাসেও নেই কোনো নতুনতার সুবাস। তবুও ফারার মনে আজ এক অদ্ভুত ফুরফুরে উচ্ছ্বাস। কারণ, আজ ফিরছে তাসফিন সমুদ্রের বিশালতার মাঝখান থেকে, হাজারো ঢেউ পেরিয়ে, অবশেষে আপন ঠিকানায়। বুকের ভেতর টুপটাপ কাঁপছে ফারার হৃদয়। 6 মাসের দীর্ঘ প্রতীক্ষা, অব্যক্ত কথামালা আর জমে থাকা সব অশ্রু আজ যেন রঙিন প্রতীক্ষার ফুল হয়ে ফুটছে। মনে হচ্ছে, পৃথিবীর সমস্ত ধুলোমলিনতা আজ ঝরে পড়বে তাসফিনের এক ঝলক হাসিতে। দরজার পাশে দাঁড়িয়ে, দুচোখে অনির্বচনীয় দোনা নিয়ে ফারাহ অপেক্ষা করে। 6 মাসের অপেক্ষা যে আজ আর কয়েক পলকেরই অতিথি। বাড়িতে ঢুকেই সর্বপ্রথম মাকে জড়িয়ে ধরল তাসফিন। আম্মু, রুবেনা শেখ বরাবরের মতো কেঁদে ভাসিয়ে দিলেন। উফ আম্মু, এই জন্য ভালো লাগে না। সব সময় এরকম করে কাঁদতে হয় না। কে শুনে কার কথা? তাসফিন মাকে সযত্নে আগলে নিল। ঠিক তখনই দুতলা থেকে নেমে এলো ফারাহ। চোখাচোখি হয় জনের। এতগুলো মাস পর দুজনের দেখা হয়েছে। ফোনালাপ তো সবে মাত্র 2 কি 3 বার। এর মধ্যে তাদের আর কোনো কথা হয়নি। তাসফিন কিছু বলতে যাবে তার পূর্বেই মুখ বাঁকিয়ে রান্নাঘরে চলে গেল ফারাহ। না চাইতেও হেসে ফেলল তাসফিন। তার বউ পুরো আগুন। পা টিপে টিপে রান্নাঘরে প্রবেশ করল তাসফিন। আষ্টেপৃষ্ঠে পিছন থেকে জড়িয়ে ধরল তাকে। উফ, ছাড়ুন আমাকে। ধরবেন না একদম। উফ বউ এত হট হতে নেই। বেহা পুরুষ, সরুন বলছি। নো ওয়ে। তাসফিনের নাকচ শুনে মেজাজ রীতিমতো অঙ্গে ফারার। জোরপূর্বক পিছন ঘুরে তাসফিনের গলায় কামড় বসিয়ে দিল সে। তবে তাতে কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না তাসফিন। ফারাহ সরে আসতেই তাসফিন তার থুতনিতে কামড়ে ধরে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব ফারাহ। নিজেকে ছাড়াতে চাইল সে। ছেড়েও দিল তাসফিন, রাগে ফুঁসছে ফারাহ। তাকে রাগতে দেখে চোখ টিপে তাসফিন। বেবি ডল রাতে মজা দেখাবো। শ্লীল লোক একটা। ইয়েস, তোমার ভাবনার থেকেও বেশি শ্লীল। আন্ডারস্কোর 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 নিঃশব্দ রাতের চাদরে আজও বৃষ্টি নেমেছে, টুপটাপ নয়, বরং রুমঝুম রুমঝুম করে সে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। চারপাশে নিস্তব্ধতার আবরণ ভেদ করে যেন প্রতিটি ফোঁটা বৃষ্টির দল এক একটি সুরের বাঁধন বুনছে। জানালার কাছে আঙুল ছোঁয়ানো শিশুর মতো বৃষ্টির ছোঁয়া, মেঘলা আকাশের করুণ গীত। এই নরম, ছন্দময় শব্দের মাঝে মনও যেন বৃষ্টির সাথে গলে যায় অচেনা তার আবেশে ডুবে যেতে থাকে ধীরে ধীরে। রাতের অন্ধকারে, নির্জনতার বুক চিরে, বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন মনের অব্যক্ত অনুভবগুলো শব্দহীন ভাষায় বলে যায়। মনে হয়, এ বৃষ্টি কেবল মাটিকে ভিজিয়ে দেয় না, ভিজিয়ে দেয় হৃদয়ের গোপন কোনো। এই বৃষ্টির রাত একাকিত্বের মাঝে সবচেয়ে গভীর সঙ্গী। আলো আধারের মাঝে ছায়ার মতো জড়িয়ে থাকে অনুভবের মৃদু কণ্ঠস্বর হয়ে। কারেন্ট চলে গেছে সেই কখন। জেনারেটর অন করা হয়েছে অথচ ফারাহ ইচ্ছে করেই লাইট অফ রেখেছে রুমের। দুটো মোমবাতি জ্বালিয়ে দিয়েছে টেবিলের দুধারে। জানালাটা মেলে দিতেই বৃষ্টির ঝপটা এসে ছুঁয়ে দিল তাকে। হালকা ঝাপটায় ভিজে উঠল তার গাল, কাঁধ, আর খোলা চুলের প্রান্ত।
সে আবেশে চোখ বুজল, যেন এই মুহূর্তটুকু চিরকালের জন্য ধরে রাখতে চায়। বৃষ্টির ঘ্রাণ, মোমের উষ্ণ গন্ধ, আর হালকা ঠান্ডা বাতাস মিলেমিশে দঘন পরিবেশ তৈরি করেছে। ঠিক তখনই আচমকা কোমরে কারো উষ্ণ স্পর্শ। এক অনভিপ্রেত কম্পন সারা দেহে ছড়িয়ে পড়ল, কাঁপতে কাঁপতে নিঃশ্বাস আটকে এলো তার। মুহূর্তের ভেতরেই ফারার সমস্ত স্নায়ু সচেতন হয়ে উঠল, যেন সময়ও থমকে গেল সেই ছোঁয়ার গভীরে। সুখ মিস ইউ ব্যাডলি। শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে চলছে ফারার। আখিদয় বুঝে এলো তার, অভিমানে বুক পু পড়ছে তার। বাইরে গেলে তাকে ভুলে যায় এই পুরুষ। এখন আবার সোহাগ করছে। ভেজা কাঁধে, খোলা চুলে, চোখ বন্ধ করে ফারাহ এক মুহূর্তের জন্য নিজেকে হারিয়ে ফেলেছিল। কিন্তু সেই উষ্ণ হাতের স্পর্শে তার সমস্ত চেতনা ছলকে উঠল। বুকের গভীর থেকে এক চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, কষ্ট আর অভিমানের এক মিশ্র অনুভূতি নিয়ে। সে ধীরে ধীরে চোখ খুলল। তার সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে তার বুকের ভিতর তীব্র এক ব্যথার ঢেউ খেলে গেল। তাসফিনের চোখেও ছিল অপরাধবোধের ছায়া, অথচ তাতে মিশে ছিল অপরিসীম মমতা, যেন তার সমস্ত ভুলেরও ওপরে সে আঁকড়ে ধরতে চায় তার সুখকে। ফারাহ কঠিন গলায় ফিসফিস করে বলল, ভালোবাসা কি শুধুই স্মৃতির মতো এসে ছুঁয়ে চলে যাবে, আর প্রয়োজন ফুরলেই ভুলে যাবেন আপনি? তার কণ্ঠে জলভেজা কাঁপন, মনে হলো যেন বৃষ্টির শব্দের মাঝেও সেই অভিমানের সুর কাঁপতে কাঁপতে ছড়িয়ে পড়ছে চারপাশে। তাসফিন এগিয়ে এসে তার মুখের ভেজা চুল সরিয়ে নিল স্নিগ্ধ আঙুলে। মৃদু স্বরে বলল, ভুলিনি সুখ, কখনো ভুলতে পারিনি। কেবল নিজেকেই হারিয়ে ফেলেছিলাম। তোমার কাছে ফিরে আসাটাই ছিল আমার সবচেয়ে বড় সত্য। ফারাহকে নিয়ে বেরিয়ে এলো বারান্দায়, বৃষ্টিতে মেলে ধরে একে অপরকে। ফারার চোখের কোণে জমানো জল এবার ভেঙে গড়িয়ে পড়ল। বৃষ্টির ফোঁটার সাথে মিলেমিশে সেই অশ্রু অদৃশ্য হল, অথচ বুকের ভেতর এক অসমাপ্ত কথা রয়ে গেল। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দুজন দুজনের নীরবতা ছুঁয়ে রইল। বাইরে ঝরে পড়া জলকণার মতো তাদের হৃদয়ের গোপন ব্যথাগুলো একে অপরের মধ্যে ঝরে পড়ল নীরবে, ধীরে ধীরে, গভীরে। ফারাহ অনুভব করল, চারপাশের সবকিছু যেন ঘূর্ণায়মান। বাতাস, বৃষ্টি, সোহাগ আর অভিমানের মিশ্রণে তার বুকের ভেতর অদ্ভুত এক ঝড় বইছে। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো, পা দুটো টলমলো করে উঠল। হঠাৎ করেই সে ঢলে পড়ল তাসফিনের প্রশস্ত বুকের ওপরে। তাসফিন ঝটপট আলগোছে তাকে ধরে ফেলল, যেন ফারার ছোট্ট একটি সে সহ্য করতে পারবে না। কণ্ঠে উদ্বিগ্নতায় ফিসফিস করল, সুখ। কোনো উত্তর নেই। ফারাহ নিষ্পন্দ, চোখ বুজে নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে। তাসফিন এক মুহূর্ত দেরি না করে তাকে তুলে নিল পাজাকোলে, অতি আদরে, অতি যত্নে। তার বাহু দুটো যেন শক্ত, অথচ সেই শক্তির গভীরে ছিল অপার ভালোবাসায়। বৃষ্টির ফোঁটাগুলো তাদের দুজনের গায়ে নরমভাবে ঝরে পড়ছিল, কিন্তু তাসফিন যেন আর কোনো কিছুর তোয়াক্কা করছিল না। ফারার মুখের দিকে তাকিয়ে তার বুকের ভেতর তীব্র কষ্টের কাঁটা বিঁধে গেল। সে আপন মনে উচ্চারণ করল, আমি তোমাকে ব্যথা দিতে চাইনি, ফারাহ, কখনো না। দরজা ঠেলে সে ভেতরে ঢুকল, যেখানে উষ্ণতার ছোঁয়া আর মোমের মৃদু আলো অপেক্ষা করছিল। তাসফিন সাবধানে ফারাহকে একটা সোফায় শুইয়ে দিল। ভেজা চুলগুলো সরিয়ে তার কপালে এক নরম চুমু এঁকে দিল। সেই চুমুর গভীরে ছিল অজস্র অপরাধবোধ, ব্যথা, আর ভালোবাসার অঙ্গীকার। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ব্যাপারটা সাইফুল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজ এতগুলো মাস হয়েছে। মূলত তাকে ধরতেই তাসফিনের এত তাড়াতাড়ি ফিরে আসা। সাইফুলের উপর সন্দেহের আরও একটি কারণ আছে, যা আপাতত কাউকে বলতে পারবে না তাসফিন। তার উপর রাইমা শেখ এবং আলাফ শেখ বাড়ি ছেড়ে চলে গেছেন। পরিবারটা ভেঙে গেছে তাদের। কারণটা হলো তাসফিন কেন সৌহার্দ্যকে বাঁচাতে এগিয়ে এলো না। তাসফিন আর যাই করুক কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। রুবেনা শেখ হঠাৎ থমকে গেলেন তাকে দেখে। ফারাহ, আম্মু, তুই তো বললি না যাচ্ছিস। আর হঠাৎ করে কেন ফারাহ? কালকে তো তাসফিন মাত্র ফিরল। নাক বোচা করে তাকালো ফারাহ, পরপর অভিমানী কণ্ঠে অভিযোগ করল, তোমার ছেলে আমাকে বাইরে গেলেই ভুলে যায় আম্মু, থাকবো না তোমার ছেলের সাথে আমি। রিজওয়ান শেখ সবে দোতলা থেকে নেমে আসছিলেন। হঠাৎ, থাকবো না তোমার ছেলের সাথে, কথাটি শুনে হকচকিয়ে গেলেন। ফারাহ, আম্মু, কি হয়েছে? কার সাথে থাকবি না? রিজওয়ান শেখকে দেখে আহ্লাদী ফারাহ আরও আহ্লাদী হয়ে উঠল। থাকবো না আপনার ছেলের সাথে আব্বু, উনি সবসময় আমাকে ভুলে যান। হেসে ফেলল রিজওয়ান শেখ। তৎক্ষণাৎ আগমন ঘটে নবীনের। ফারাহ সকাল সকাল তাকে ফোন করে ডেকেছে।
সে থাকবে না এখানে, ওই বাড়িতে থাকতে চায় কিছুদিন। ঘুম জড়ানো চোখে নিচে এলো তাসফিন, বিছানা হাতড়ে নিজের ফুটফুটে বউকে না পেয়ে বাধ্য হয়েই এক প্রকার নিচে আসতে হয়েছে তাকে। কি হচ্ছে এখানে? নবীন, তুমি এত সকালে? নবীন বলবে কিছু তার পূর্বেই রুবেনা শেখ গম্ভীর কণ্ঠে বলে ওঠেন। তুই আমার ফারাহকে এত কষ্ট দিচ্ছিস? এতটাই কষ্ট দিয়েছিস যে শেষমেশ মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? তাসফিন চূড়ান্ত পর্যায়ে অবাক। ফারাহ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? ফারার মুখের দিকে তাকিয়ে কিছু বুঝার চেষ্টা করল। চললাম আমি। দরজার দিকে পা বাড়াতেই পিছন থেকে ভারী কণ্ঠে বলল তাসফিন। এক পা বাড়ির বাইরে গেলে আমি কিন্তু নিতে যাব না বলে দিচ্ছি। রাগে ফুঁসতে ফুঁসতে পিছন ফিরে তাকালো ফারাহ। চোখাচোখি হয় দুজনের। চোয়াল শক্ত হয়ে এলো তাসফিনের। ফারাহ হিসহিসিয়ে বলল, আপনার সাথে থাকবো না আমি। আমি আমার আম্মু আব্বুর কাছে যাচ্ছি। দাঁতে দাঁত পিষে চোখের ভাষায় বুঝিয়ে দিল তাসফিন, যদি যাও তাহলে কাঁচাকা মরে খাবো বলছি। ফারাহ ঠিকই বুঝল, কিন্তু তারপরেও ঘাড় তোত্তারামো করছে। যাচ্ছি আম্মু, প্লিজ আমাকে আটকিও না। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল তাসফিন। এদিকে বাকিরা অপেক্ষায় আছে তাসফিন ফারাহকে আটকাবে। যা যা, তোকে আনতেও যাব না আমি। দেখিস বলে রাখছি, যাব না কিন্তু। রাগে ফুঁসতে থাকা তাসফিন জেদ দেখিয়ে চলে গেল দোতলায়। ঠায় দাঁড়িয়ে আছে ফারাহ, ফাজিল লেফটেন্যান্ট তার একটুও ভালোবাসে না। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। যেন দুধ হলুদের ছায়ায় আঁকা এক শান্ত ক্যানভাস। বাতাসে হালকা শিশিরের গন্ধ, ঘাসের ডগায় জমে থাকা বিন্দুগুলো সূর্যের কোমল আলোয় মুক্তোর মতো ঝলমল করছে। পাখিরা যেন মধুর সুরে নতুন দিনের স্বাগত জানাচ্ছে। দূরে কোথাও একা একটা কাক ডাকছে, তার মধ্যে দিয়েও এক ধরনের নিস্তব্ধতা জেগে থাকে। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠে আসছে ধীরে ধীরে, ঠিক যেমন করে ঘুম ত্যাগ করে এক একটা মুহূর্ত জেগে ওঠে। দালানের বাইরে বসে আছে ফারাহ। বড় নিম গাছের দিকে তাকিয়ে আছে। মনটা বড্ড খারাপ তার। ইস, কোন দুঃখে যে বাড়ি থেকে চলে এলো। আইধাই করছে এখন। সত্যি যদি লেফটেন্যান্ট সাহেব তাকে নিতে না আসে তখন কি হবে? সঙ্গী স্নেহাটাও নাই, মনটা বড্ড উসখুস করছে। এই ফারাহ, সত্যি করে বলতো ব্যাপারটা কি? কি হয়েছে হঠাৎ? আরিফা আহমেদের প্রশ্নে থম মেরে গেল ফারাহ। আইধাই করছে সে। বলবেটা কি এখন? অবশ্যই তার উচিত তাসফিনের উপর সব দোষ চাপিয়ে দেওয়া। ভা করে কেঁদে উঠল ফারাহ। চমকে উঠলেন আরিফা আহমেদ। কি হলো তোর? কাঁদছিস কেন এভাবে? আম্মু, তোমার জামাই আমাকে একটু ভালোবাসে না। বাইরে গেলেই ভুলে যায়। মেয়ের মুখে সোনার টুকরো জামাইয়ের নামে অভিযোগ শুনে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেলেন। কি বলছিস এগুলো? হ্যাঁ আম্মু, সত্যি বলছি। তোমার জামাই আস্ত একটা অয়তা ন গো। আরিফা আহমেদ ফারার কথায় বিশ্বাস করতে পারছেন না। কিন্তু অবিশ্বাস করার কারণ তো নেই। ইস, লেফটেন্যান্ট সাহেব কখন আসবেন আপনি? আমি সেই কখন থেকে আপনার অপেক্ষায় আছি। আপনি ছাড়া একটুও ভালো লাগছে না। চলে আসুন না তাড়াতাড়ি প্লিজ। বিছানায় শুয়ে শুয়ে একাকী ভেবে চলেছে ফারাহ। বাইরে ঘুটঘুটে অন্ধকার। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে খেয়াল নেই তার। সকালটা যেন ঘুম ভাঙা আকাশের চোখে জমে থাকা শেষ অশ্রুবিন্দুর মতো। মেঘলা আকাশের কোলে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে নরম ছন্দে, জানালার কাছে টুপটাপ শব্দ তুলে। চারপাশে এক ধরনের ধোঁয়াটে আলো, নয় ঝলমলে, নয় অন্ধকার, বরং কুয়াশার মতো একটা নরম পর্দা। গাছের পাতাগুলো জলে ভিজে চকচক করছে, রাস্তার ধারে জমে থাকা বৃষ্টির ফোঁটায় প্রতিফলিত হচ্ছে সকালের ধূসর আভা। কাকভোরের পাখিরা আজ চুপচাপ, কেবল দূরে কোথাও এক আধটা পাখির ডাক ভেসে আসে, তাও যেন গলায় বৃষ্টির সুর মিশে গেছে। দোতলার রেলিং ধরে দাঁড়িয়ে আছে ফারাহ। ওই তো বৃষ্টির পানি যে মাঝখান দিয়ে বড় পাইপের মাধ্যমে বাইরে চলে যাচ্ছে ভেতর থেকে। বাড়ির উঠোনে ভিজে আছে ফেলে রাখা চায়ের কাপ, বারান্দায় জমে থাকা পানিতে ছড়াচ্ছে ছোট ছোট তরঙ্গ। মানুষগুলো আজ একটু ধীর, একটু মন্থর, কারণ এই সকালটা যেন বলে, তাড়াহুড়োর দিন নয় আজ, একটু বসে নিঃশ্বাস নাও। এক বৃষ্টি মাখা সকাল, যেখানে প্রকৃতি জেগে উঠেছে একটু বেশি স্নিগ্ধ হয়ে। মনটা নেচে নেচে উঠছে ফারার। বরাবরই তার বৃষ্টি ভীষণ পছন্দের। এই মুহূর্তে তাসফিন থাকলে বোধহয় আরো ভালো লাগতো তার। লোকটা যে কেন এত দেরি করছে আসতে। আইধাই ভাবতেই কর্ণ গোচরে প্রবেশ করল বাইরে থেকে আসা গাড়ির শব্দ। এক মুহূর্তের জন্য ফারার মনে হলো হয়তো তাসফিন এসেছে। চটজলদি ব্যস্ত পায়ে ছুটে যেতে লাগলো নিচে। পারছে না সে উড়ে চলে যেতে। তাসফিন যদি আসে তাহলে জাপটে ধরে বলবে, লেফটেন্যান্ট সাহেব, আপনাকে ভালোবাসি আমি। মনে মনে অনেকবার কথাটি আওড়ালো ফারাহ। দালানের বাইরে এসেই থম মেরে গেল সে।
গাড়ি তো এসেছে, তবে তা থেকে নেমে এলো স্নেহা আর আরিয়ান। স্নেহা ফারাহকে দেখা মাত্র গিয়ে জড়িয়ে ধরল। ফারুহ, মিস ইউ রে। মৃদু হাসল ফারাহ, সে ভেবেছিল হয়তো তাসফিন এসেছে। ফারাহকে চুপ দেখে কিঞ্চিত অবাক হলো স্নেহা। কি রে, আমাকে দেখে খুশি হসনি তুই? অধর প্রশস্ত করে হাসে ফারাহ, একই ভঙ্গিতে এবার স্নেহাকে জড়িয়ে ধরে। খুব খুব খুশি হয়েছি। আরিয়ান ভাইয়া কেমন আছেন? আরিয়ান স্বভাব সুলভ হেসে বলল। জামাই জামাই ফিলিংস নিয়ে এসেছি। তাহলে ভাবো কতটা ভালো আছি। সহসা হেসে ফেলল ফারাহ। আরিয়ান সাইডে নিয়ে গেল ফারাহকে। তা ছোট ভাবি, এত কিসের দুঃখ যে বাড়ি ছেড়ে চলে এলেন? নাক বোচা করে বলল ফারাহ। বাজে কমান্ডার আমাকে ভুলে যায়। ভালো কম কম বাসে। আরিয়ান গা দুলিয়ে হেসে উঠল। বুঝলাম বন্ধুরে বেশি বেশি ভালোবাসার মেডিসিন দিতে হবে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সকাল সকাল ঘুম থেকে উঠে জগিংয়ে গিয়েছে তাসফিন। বড্ড ক্লান্ত দেখাচ্ছে তাকে। রুবেনা শেখ আইঢাই করছেন তাসফিনকে কিছু বলবে, কিন্তু ছেলের গম্ভীর মুখ দেখেই তিনি চুপ করে যান বরাবরের মতন। ব্রেকফাস্ট করতে বসেছে তাসফিন। নূপুর কয়েকবার জিজ্ঞেস করেছে সাইফুলের কথা। তাসফিন তাকে বলেছে সাইফুল তারই জরুরি একটা কাজে গিয়েছে। সে কিছু মাসের জন্য তাকে কাজে পাঠিয়েছে। এতদিন চিন্তিত থাকলেও এখন খুব শান্তি লাগছে তার। নূপুর ফারার কথা জিজ্ঞেস করতে চাইছিল, কিন্তু তা আর পারল না। ফারার নামটা উচ্চারণ করতেই খাবার টেবিল ছেড়ে উঠে গেল তাসফিন। ঝুমুর হাপিত্যেশ করছে। মেয়েটা থাকলে পুরো বাড়ি মাতিয়ে রাখে। ইদানিং ঝুমুরেরও খুব একটা ভালো লাগছে না বিষয়টি। আপু কি করব বলো তো? ভাইয়া তো যেতেই চাচ্ছে না ছোট ভাবিকে আনতে। ঝুমুরের অসহায় কণ্ঠস্বর শুনে থম মেরে চেয়ারে বসে গেল নূপুর। উদাস কণ্ঠে বলল, কি করার, ভাইয়া যদি নিজ থেকে না যায় তাহলে তো কিচ্ছু করার নেই। বিছানার এক কোণে চুপচাপ বসে আছে তাসফিন, বড্ড ব্যস্ত সে। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকালো সে। ছোট্ট মাহির বিছানায় উঠে এসেছে। ঠাস করে ল্যাপটপটা অফ করে দিয়ে মাহিরকে কোলে টেনে নিল সে। কি হয়েছে মামা, মন খারাপ কেন? মাহির নাক মুখ কুঁচকে বলল। তুমি মামিকে আনতে যাবে না? চোখ দুটো ছোট হয়ে এলো তাসফিনের, কিছুটা ভাবুক কণ্ঠে বলল। কেন নিয়ে আসবো? মাহির আধো আধো কণ্ঠে বলল। মামি আমাকে অনেক আদর করে। আচ্ছা মামা, তুমি হিংসে করো তাই না? কিঞ্চিত অবাক হলো তাসফিন, কপাল ভাঁজ করে শুধোয়। হিংসে? মামি আমাকে খুব আদর করে। তাই তুমি হিংসে করো? ফিচলে হাসে তাসফিন, কি বলবে এখন? ফারাহ যে তার বড্ড আদরে। আর তার আদরে ভাগ বসায় এই ছোট্ট আদরে মামাটা তার। তাই বলে কি সে হিংসে করে? দুহাতে মাহিরকে জড়িয়ে ধরল তাসফিন, সেও আধো আধো কণ্ঠে বলল। মাহির মামা, এগুলো কে বলেছে তোমাকে? আম্মু বলেছে। দরজার কাছে দাঁড়িয়ে থাকা নূপুর আর ঝুমুর চমকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল দরজার দিকে তাসফিন, ফাঁকা ঢোক গিলল দুজনেই। এই মাহিরটা তাদের ধরিয়ে দিল। ইস, উফ ভাইয়া, ব্যথা পাচ্ছি ছাড়ো। নূপুরের কান টেনে ধরে আছে তাসফিন, রাগে রি রি করতে করতে বলল। এসব শিখাচ্ছিস মাহিরকে? উফ ভাইয়া, কি করছো তুমি? মায়ের কানমুলো খেতে দেখে হেসে কুটি কুটি অবস্থা মাহিরের। প্লিজ ভাইয়া, যাও না, ফিরিয়ে আনো ফারাহকে। অনুনয় করে বলল ঝুমুর। নূপুরও একইভাবে বলল। হ্যাঁ ভাইয়া, প্লিজ যাও। ফারাহকে ছাড়া কিছুই ভালো লাগছে। সূক্ষ্ম নিঃশ্বাস ফেলল তাসফিন। আমার কি বলছিলাম চলে যেতে? ও তো চলে গেল। প্লিজ প্লিজ যাও না ভাইয়া, প্লিজ। তাসফিনের মনটা আইঢাই করছে ফারার জন্য। সুখ যে তার বড্ড আদরের। ঠিক আছে, যাব বিকেলের দিকে। রেডি হয়ে থাক তোরা। তাসফিন যাবে কথাটা জানতে খুব একটা সময় লাগলো না রুবেনা শেখের। খুশিতে গদগদ উনি। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ঘটা করে বৃষ্টিকে আমন্ত্রণ জানাতে হয়নি। বিনা আমন্ত্রণে সাড়া দিয়েছে তিনি। টুপোটুপ করে ঝরে পড়ছে পৃথিবীর পৃষ্ঠে। গাছের পাতাগুলো ধুয়ে পানি ঝরছে। রাস্তার ধারে গর্তগুলোতেও পানি জমতে শুরু করেছে রীতিমতো। ইদানিং মেঘগুলো বড্ড দুষ্টু হয়ে উঠেছে। যখন তখন ঝরে পড়ে। দুহাত মেলে দাঁড়ালো ফারাহ। আজ তার ভিজতে ইচ্ছে করছে। বৃষ্টির পানিতে নিজেকে নিমজ্জিত করতে চায় সে। চোখ দুটো বুজে আছে বড় আবেশে। এই তো দালানের পিছনের জায়গাটা সম্পূর্ণ খালি। টিনের চিলেকোঠা পাশেই। টুপ টুপ করে বৃষ্টির প্রতিটি ফোঁটা ছুঁয়ে যাচ্ছে তার সর্বাঙ্গে। নিজের অস্তিত্বের মাঝে আরও একটি অস্তিত্ব অনুভব করল ফারাহ। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সে, মেধহীন উদ্রে ছুঁয়ে দিচ্ছে লোকটা। ক্লিন শেভ করা গাল গুজে দিয়েছে গলদেশে। একটুখানি ফিরে দেখার চেষ্টা করল ফারাহ। ব্যর্থ সে।
ফারাহ যে চিনে তাকে, অতি জড়ানো কণ্ঠে বলল, লেফটেন্যান্ট সাহেব। পরপর গোলদেশে টুকরো টুকরো চুমু খেল তাসফিন। ভিজে একাকার জন। তাসফিন বাঁধন ছেড়ে আজ চেপে ধরল ফারাহকে, ক্ষীণ ব্যথা অনুভব করছে ফারাহ, ব্যথিত কণ্ঠে বলে, ছাড়ুন। ক্ষিপ্ত মেজাজে টেনে নিয়ে চিলেকোঠার ঘরটায় আসে তাসফিন। পরপর টেনে তার ওড়না ফেলল জমিনে। আতকে উঠে ফারাহ, এ কাকে দেখছে সে? বড় বড় কদম ফেলে এগিয়ে এসে মেয়েলি কোমল ওষ্ঠ যোগল আঁকড়ে ধরে তাসফিন। গভীর অমৃত সুধা টেনে নেয় নিজের মাঝে। ডান হাতে চুলের ভাঁজে গুজে আরো টেনে নেয় ফারাহকে নিজের কাছে। বাম হাত ছুঁয়ে আছে ফারার কোমর। স্তম্ভিত ফারাহ, অনুভূতির জোহারে ভাসছে সে। বক্ষতলে থাকা হৃৎপিণ্ডটা ধুকপুক ধুকপুক করছে। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না কিছুই। এক মুহূর্তের জন্য ঠোঁট ছাড়ল তাসফিন। নেশাতুর কণ্ঠে বলল, আই ওয়ান্ট ইট মোর ডিপলি। পরক্ষণেই আবারও ওষ্ঠ জোড়া আঁকড়ে ধরে সে। দীর্ঘ সময় পর ঠোঁট ছেড়ে গলায় মুখ গুজে আদরে আদরে ভরিয়ে দিল তাসফিন। আকস্মাৎ তাকে ছেড়ে চিলেকোঠা থেকে বেরিয়ে এলো তাসফিন। জোরে জোরে নিঃশ্বাস টানছে ফারাহ, কি হয়েছিল তার সাথে বুঝতে অনেকটাই সময় লেগেছে। থম মেরে দাঁড়িয়ে আছে সে। তাসফিন এসেছে, তাকে ছুঁয়েছে। ফারাহ চমকায়। লোকটা কি করল? শুকনো ঢোক গিলল সে। ফারার কলিজা শুকিয়ে আসছে। তৎক্ষণাৎ চিলেকোঠার ঘরটা এলো স্নেহা, হাতে রয়েছে টাওয়েল। ফারু, এই নে। ভাইয়া বলছে ঠান্ডা লাগবে, তাড়াতাড়ি ঘরে গিয়ে চেঞ্জ করতে। মৃদু শব্দে বৃষ্টি মাটিতে পড়ছে, আকাশটা ঘন মেঘে ঢাকা, সূর্যের আলো ফুটে উঠতে পারছে না ঠিকমতো। কাঁচা রাস্তা বৃষ্টিতে কাদায় মাখামাখি হয়ে গেছে। মাটির গন্ধ আরও তীব্র হয়ে উঠেছে। খাবার টেবিলে বসে আছেন জয়নাল আহমেদ, সাজ্জাদুল আহমেদ এবং নবীন আহমেদ। সবাই খাচ্ছে আর একে অপরের সাথে গল্প করছে। আশ্চর্যের বিষয় হলো ফারাহ অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে তাসফিনের দিকে, অথচ লোকটা তাকে দেখছেই না। একবারের জন্য ফিরেও তাকালো না। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখনো। সন্ধ্যা ঘনিয়ে এলো। নিজ রুমে বিছানায় সোজা হয়ে শুয়ে আছে তাসফিন। কপালের ওপর এক হাত রাখা, দৃষ্টি তার সিলিং ফ্যানের দিকে। অথচ মস্তিষ্ক, মন দুটোই আটকে আছে হলদেটে রমণীর আদলখানে। ফারাহ বরাবরই তার সুখ। তার মাঝে যে সুখের সন্ধান পেয়েছে সে, এত সহজে কি ছাড়া যায়? উহু, তবে হ্যাঁ, একটু তো কষ্ট দেওয়াই যায়। কথাটি ভেবে দুষ্টু হাসল সে। দরজায় টোকা পড়ল। বিরক্ত হয়ে গিয়ে দরজাটা খুলে দিল তাসফিন। হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে আরিয়ান। কি চাই? তুই এত রাতে? পকেট থেকে একটা প্যাকেট বের করে দিল আরিয়ান। এই নে বন্ধু, বেশি ভালোবাসার মেডিসিন। প্যাকেটটা নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখল তাসফিন। রাগে ফুঁসে উঠল রীতিমতো। শালা তুই শেষমেশ। ভাবি বলছে তুই তাকে কম ভালোবাসির, তাই এই মেডিসিন দিলাম। হেসে ফেলল তাসফিন। মাই ডিয়ার ফ্রেন্ড, আমার মেডিসিন লাগে না। তবে হ্যাঁ, তোর সিস্টেমে অনেক সমস্যা আছে। এই মেডিসিনটা তোর প্রয়োজন। কি? ডিরেক্ট ইজ্জতে হাত। রাত গভীর। সড়ক ফাঁকা, শুধু স্ট্রিটলাইটের ক্ষীণ আলো পড়ে আছে কালো পিচের উপর। হালকা ঠান্ডা বাতাস বইছে, আশেপাশে নিস্তব্ধতা। রাতের নীরবতা চিত্তে এক পশলা ঠান্ডা বাতাস বয়ে গেল। শহরের এক ফাঁকা রাস্তা। কি ব্যাপার জানু, চুপ কেন? স্নেহার প্রশ্নে মনটা ভারী হয়ে এলো ফারার। কি করবে এখন? লেফটেন্যান্ট সাহেব যে তার সাথে কথাই বলছে না। মনটা আইধাই করছে। কিভাবে কথা বলা যায়? বান্ধবী রে, তোর দুলাভাই আমার সাথে কথা বলছে না। ফারার উদাস কণ্ঠে বলা কথাগুলো শুনে হেসে কুটি কুটি অবস্থা স্নেহার। বেশ হয়েছে, আরও এসো রাগ দেখিয়ে। রাগে গোজগোজ করে উঠল ফারাহ। চুপ কর শয়তান একটা। তুই অয়তা ন। তাহলে তুই দা ইনি। ফারাহ কম নয় ভেবে চিনতে একটা নাম বের করল সে। তাহলে তুই হাতি। তুই ঘোড়া। একে অপরের সাথে তর্ক করছে ফারাহ আর স্নেহা। আরিয়ান এসেছে অনেকক্ষণ হলো। ওদের ঝগড়া দেখে থেমে গেল সে। একজন আগুন তো অন্য জন আগু নের ফুলকি। আরে ব্যাস, কখন থেকে ঝগড়া করছো জনে? উফি, হাতি ঘোড়া কি এসব? তৎক্ষণাৎ থেমে গেল ফারাহ এবং স্নেহা জনেই। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে একে অপরের দিকে। কিছু একটা ভেবে ফিক করে হেসে উঠল দুজন। আরিয়ান এসে চেয়ার টেনে বসল, ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, এবার বলো বিষয়টা কি? কি নিয়ে এত মাতামাতি? স্নেহা ফারাহকে উদ্দেশ্য করে বলল। এই ঢংই ভাইয়াকে রাগিয়ে দিয়েছে। বিস্ফোরিত নয়নে তাকালো আরিয়ান। কি? তাসফিন রাগ করেছে? ফারাহ অপরাধী কণ্ঠে বলল, আসলে আমি রাগ দেখিয়ে চলে এসেছি। তাই উনি রাগ করেছে। আহাম্মক বনে গেল আরিয়ান। এক মিনিট, তুমি রাগ দেখিয়ে চলে এসেছ। কিন্তু তাহলে তাসফিন কেন রাগ করবে? আর রাগ করলেও আবার এসেছে কেন?
হ্যাঁ উনিও এসেছে কিন্তু কেন সেটা জানি না। বুঝলাম এবার সবটা। আরিয়ান কিত সময় ভেবে বলল। তাহলে তুমি গিয়ে বরং রাগ ভাঙ্গাও। অধর প্রশস্ত হয়ে এলো ফারার। চট উঠে দৌড়ে উপরে যেতে লাগলো সে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রান্নাঘরে কাজ করতে ব্যস্ত আরিফা আহমেদ। হেল্প করছেন শায়লা আহমেদ। তিনি রান্না শেষ করেছেন অনেক আগেই। আরিফা আহমেদ তাসফিনের জন্য নিজের হাতে হালুয়া বানাচ্ছেন। তবে কিছুটা রাগ আছে তার উপর। ফারার বলা কথাগুলো ফেলতে পারছেন না তিনি। কিন্তু তাসফিনকে দেখা কখনো বোঝা যায় না সে এমন কিছু করতে পারে। চামচ নাড়াতে নাড়াতে ভাবনায় মগ্ন আরিফা আহমেদ। ফারাহ ভালো থাকুন তিনি সেটাই চান। আম্মু। পরিচিত কণ্ঠস্বর শুনে ঈষৎ চমকালেন আরিফা আহমেদ। পিছন ফিরে ঘুরে দেখলেন তাসফিন দাঁড়িয়ে আছে। এখানে আসার পর থেকেই তাসফিন একটা ব্যাপার লক্ষ্য করছে। আরিফা আহমেদ কথা বলছে না তার সাথে। বিষয়টি মোটেও পছন্দ হলো না উনার। আম্মু আপনার কি হয়েছে? আসার পর থেকে একটাও কথা বলেননি। হালুয়াটুকু প্লেটে নিয়ে নিলেন আরিফা আহমেদ। ঘুরতেই সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তাসফিনকে। বলবেন কি হয়েছে? রাগে ভে করা ভাবে বলেন আরিফা আহমেদ। কি হবে? কি হওয়ার বাকি আছে? আমি তোমার থেকে এসব মোটেও আশা করিনি তাসফিন। তুমি কিনা শেষমেশ আমার মেয়েটার সাথে এমন করলে। বর্ষর ধাক্কা খেলো তাসফিন। সে করলোটা কি? আমি কি করলাম আম্মু? রাগটা থরথর করে বাড়ছে আরিফা আহমেদের। তুমিই জানো তুমি ঠিক কি করেছ। হালুয়ার প্লেটটা তাসফিনের হাতে ধরিয়ে দিয়ে রান্নাঘর থেকে প্রস্থান করলেন তিনি। কিত সময় থম মেরে দাঁড়িয়ে রইল তাসফিন, হালুয়ার প্লেট দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। যাই হোক তার শাশুড়ি কিন্তু বিন্দাস একজন মানুষ। কতটা স্নেহ করে তাকে। সেই ফুরফুরে মেজাজের মহিলাটাকে তার দুষ্টু বউ কি নাকি বুঝিয়েছে আল্লাহ মালুম। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বর্ষর এক নির্জন গোডাউনে নিজেকে লুকিয়ে রেখেছে সাইফুল। চারপাশটা নিস্তব্ধ, যেন নিঃশব্দে ওত পেতে আছে মৃত্যুর ছায়া। কনকনে ঠান্ডা বাতাস আর আধো অন্ধকার মিলেমিশে এক অদ্ভুত গুমট পরিবেশ তৈরি করেছে। বাতাসে ধুলো আর পুরনো লৌহের গন্ধ সব মিলিয়ে যেন শ্বাস নিতে কষ্ট হয়। তার হৃদস্পন্দন যেন নিজের কানেই শুনতে পাচ্ছে সে। বুকের ভেতরটা ধকধক করছে, প্রতিটা নিঃশ্বাসে আতঙ্ক ঢুকে পড়ছে আরও গভীরে। তাসফিন, সেই ভয়ঙ্কর নামটা এখন তার প্রাণনাশের মতোই পেছনে লেগে আছে। সে জানে, ধরা পড়লেই শেষ। তাসফিন ক্ষমা করে না। নিজের অস্তিত্ব রক্ষায় রিয়া সাইফুল এখন শুধুই বাঁচতে চায়। জীবনটা হঠাৎ করেই এত দামি মনে হচ্ছে তার কাছে। চোখ বন্ধ করলেই ভেসে আসে তো বন্দুকের আওয়াজ আর তাসফিনের সেই ঠান্ডা অমম চাহনি। তঙ্ক তার শিরায় শিরায় ছড়িয়ে পড়ছে, আর সে গোডাউনের এক কোনায় নিঃশব্দে করে আছে কেবল একটু জীবনের আশায়। কপাল বেয়ে টুপটাপ করে ঘাম ঝরছে সাইফুলের। ঠান্ডা বাতাসেও শরীর ঘেমে একাকার আতঙ্কের ঘাম, অনিশ্চয়তার ঘাম। এক হাতে কপাল মুছে অন্য হাতে বুক চেপে ধরে সে বসে আছে, যেন হৃদয়টা ছিঁড়ে বেরিয়ে আসার আগেই থামিয়ে দিতে চায়। মস্তিষ্কে হাজারটা চিন্তা একসাথে কিলবিল করছে কি করা যায়? পালাবে? নাকি এখানেই থাকবে আরও কিছুক্ষণ? দরজার বাইরে যদি কেউ পাহারা দেয়? যদি তাসফিন এখনই হানা দেয়? ভাবনার ভারে মাথা যেন ভারী হয়ে আসছে তার। সে জানে, ভুল একটিই হতে পারে তার শেষ ভুল। তবুও তাকে সিদ্ধান্ত নিতে হবে এখনই, এই মুহূর্তে। কারণ সময় আর তাসফিন, দুজনেই থেমে থাকে না। সে যে রাফজালকে ধরে ফেলেছে। সেই রাফজাল যাকে ভাড়া করে কৃষ্ণপুরে তাসফিনকে মেরে ফেলতে চেয়েছিল সাইফুল। কিন্তু তা আর সম্ভব হলো কই? ফারাহ যে তাকে বাঁচিয়ে ফেলেছে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। কি চাই? পুরুষালী কণ্ঠস্বরটা কানের ভেতর কাঁপন ধরিয়ে দিল। কেমন একটা রুক্ষতা, অভিমানের ঠান্ডা ধার যেন মিশে আছে তাতে। মুহূর্তেই শরীর জমে গেল ফারার। গলা শুকিয়ে নিঃশ্বাসটা আটকে গেল বুকের কোথাও। ধীরে ধীরে চোখ তুলে তাকালো সে দরজার পাশে দাঁড়িয়ে তাসফিন। চোখে আগুন নেই, তবুও জ্বলছে। মুখে রাগ নেই, তবুও তার ঠান্ডা দৃষ্টিতে যেন চিৎকার লুকিয়ে আছে। তাসফিন তার রুমে এসেছে ঠিকই, কিন্তু তাতে কি? ওর চোখে চেহারায় এক চিলতে নরম ভাব নেই। ফারাহ চুপ। বলার মতো কিছু খুঁজে পায় না সে। একসময় যে মানুষটা একটু দূরে থাকলেই ব্যাকুল হয়ে পড়ত, আজ সেই মানুষটাই এক ছাদের নিচে থেকেও দূরের কেউ হয়ে গেছে। তাসফিন আলাদা ঘরে থাকছে। নিজের স্ত্রী, নিজের সংসার, তবুও সে যেন এই বাড়িতে একজন নয় তুক, শুধু প্রয়োজন পড়লেই উপস্থিত হয়। অভিমান, রাগ,
ব্যথা সব মিলিয়ে একটা ভারী অদৃশ্য দেয়াল দাঁড় করিয়ে ফেলেছে সে ফারার চারপাশে। ফারাহ জানে, এই দেয়াল ভাঙা সহজ হবে না। তবুও, তার চোখে এখনো একটা আশা, খুব নিঃশব্দ, খুব ছোট্ট একটা আশার আলো। ওই আসলে আমি এমনি। বড় বড় পা ফেলে ভেতরে চলে এলো তাসফিন। সেই পা অনুযায়ী পিছুতে লাগলো ফারাহ। পিছুতে পিছুতে এক সময় দেয়ালে পিঠ থেকে তার আমতা আমতা করে বলল, স স স স কি হু, সরি, আমি শুধু দেখতে এসেছিলাম। ভ্রু কুঁচকে নিল তাসফিন। আমি কি কোনো শোপিস? আমাকে দেখার কি আছে? আসলে আমি। বলো কি কি দেখবে? কিভাবে দেখবে? এখনই দেখাবো। লজ্জায় আর্স্ট হয়ে যায় ফারাহ। ছি, লোকটা কি সব বলে? আমি ওভাবে কিছু বলিনি। বের হও। হু, বলছি ঘর থেকে বেরিয়ে যেতে। লজ্জায় অপমানে কেঁপে উঠল রমণী। আখি বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। যাও যাও, নিজের মতো করে থাকো। তোমাকে আমি ভুলে গেছি। রাগে গোজগোজ করতে করতে রুম থেকে বেরিয়ে এলো ফারাহ। ভো লেফটেন্যান্ট সাহেব। আমি কখনো আসব না আপনার কাছে, দেখে নিবেন। ওকে। ঠাস করে দরজাটা বন্ধ করে দিল তাসফিন। বুকের ভেতর হো হো করে উঠল ফারার। এত নিষ্ঠুর হতেই হবে? কেন এমন করে? লোকটা সবসময় তাকে কষ্ট দেয়। দরজা লাগিয়ে বিছানায় চুপচাপ শুয়ে আছে তাসফিন। মেজাজটা খারাপ তার। চলে যেতে বলেছে বলেই কি যেতে হবে? একটু জোর দেখিয়ে তো থাকতে পারত। সে ফিরেছে আজ দুদিন হলো, অথচ একটি দিন ঠিক মতো বুকে নিয়ে ঘুমোতে পারেনি। নিষ্ঠুর রমণী সে। ভালোবাসা কি বুঝেও না। বাচ্চা বউ রাখা বড্ড কঠিন। ঠিক মতো ভালোবাসাটুকু দিতে চায় না। হাজারটা ভাবনা ভেবে কখন যে তাসফিন ঘুমের সাগরে ডুবে গেছে তার খেয়াল নেই। রাত ধীরে ধীরে ঢুকে পড়ছে নিজের গভীরতায়। নীরবতার চাদরে ঢাকা পৃথিবী যেন থেমে আছে। আকাশের বুকে এক টুকরো রূপালী থালা চাঁদটা ঠিক যেন বিষণ্ণ প্রেমিকার মতো নিঃশব্দে আলো ঢালছে নিচে। তার শুভ্রতা ছুঁয়ে যাচ্ছে ছাদ, জানালার কাচ, আর গাছপালার পাতায় পাতায়। এক অপার্থিব শীতলতা ছড়িয়ে পড়ছে চারপাশে। আহমেদ বাড়ির প্রতিটি কোণ এখন নিস্তব্ধ। সব ঘর অন্ধকারে ডুবে, শুধু দূর থেকে ভেসে আসা কোনো পাখির ডাকে বোঝা যায় সময় এখন মধ্যরাতের কাছাকাছি। বাড়ির মানুষজন ঘুমে বিভোর। ঘুমে অচেতন ফারাহ। তবে তোরাক করে তার মস্তিষ্ক জেগে উঠেছে। ঘুমের ঘোরেই কেউ যেন তাকে আলগোছে কোলে তুলে নিয়েছে, তা অনুভব করতে পারছে সে। চোখ দুটো মেলে রাখতে পারছে না কোনো মতেই। ঝাপসা দৃষ্টি। মুখটা পরিষ্কার হচ্ছে না। নয়তকের। কে? ছাড়ুন আমায়। আগন্তুক কি শুনল? উহু, শুনেনি। নিয়ে চলল ফারাহকে। ফারাহ কখন যে আবারও অচৈতন্য হয়ে যায় তার খবর নেই। ড্যাশ 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 ড্যাশ। সকাল সকাল ঘুম থেকে উঠতে গিয়ে আটকে গেল ফারাহ। আবছা আলো এসে মুখে উপচে পড়ছে তার। চোখ দুটো খিচিয়ে বুজে নিল সে। জানালার কাছে পর্দাটা অল্প সরে যাওয়াতে আলো এসে পড়েছে মুখে। ধীরে ধীরে চোখ দুটো খুলে দেখার চেষ্টা করছে ফারাহ। সে যে কারো বুকে লেপ্টে আছে তা বুঝতে আর বাকি নেই তার। লজ্জায় আর্স্ট হল সে। ওড়নাটা অবহেলা পড়ে আছে ফ্লোরে। নিঃশ্বাস ভারী হচ্ছে ফারার। বিবস্ত্র যুবককে দেখে হৃৎপিণ্ড প্রবল বেগে ধুকপুক করছে তার। যষ্ট ইন্দ্রিয় বারবার বলছে সে এখানে এলো কি করে। কাল রাতের ঝাপসা দৃশ্য মনে পড়তেই চোখ দুটো বড় বড় হয়ে উঠল তার। তবে কি তাসফিন তাকে নিয়ে এসেছে? এই লেফটেন্যান্ট সাহেব, ছাড়ুন আমায়। সরুন বলছি। তাসফিন ঘুম জড়ানো কণ্ঠে বলল। নরে না, সুখ, একটু ঘুমাই। বুকের ভেতর ধক করে উঠল ফারার। ঘুম জড়ানো কণ্ঠস্বর বুঝি এত সুন্দর? লজ্জায় মুচকি হাসল ফারাহ, তবে তা তাসফিনের অগোচরে। সরে ঘুমান। আমাকে ছাড়ুন। সরুন নির্লজ্জ কমান্ডার। নির্লজ্জ শুনে পিটপিট চোখ করে তাকালো তাসফিন, বোঝার চেষ্টা করছে কি বলল তাকে। তাসফিনের প্রশস্ত চাহনিতে ঘাবড়ে গেল ফারাহ, শুকনো ঢোক গিলে বলল। সরুন, শুনতে পাচ্ছেন না? কাঁথা সরিয়ে উঠে বসল তাসফিন। এলোমেলো চুলগুলো হাতের সাহায্যে আরো খানিকটা এলোমেলো করে ঘুমকা টানোর চেষ্টা করছে সে। ফারাহ ওড়না খুঁজে চলেছে, ফ্লোরে পড়ে থাকা ওড়না দেখে বিছানা থেকে নামতে নিলে হেঁচকা টানে নিজের বুকে এনে ফেলল তাসফিন। হকচকিয়ে গেল ফারাহ, চোখ দুটো বড় বড় হয়ে আসে। কি করছেন? করিনি, তবে করব, আদর। কণ্ঠনালী রুদ্ধ হয়ে এসেছে ফারার। এত নিকটে এসে নিজেকে বড্ড অসহায় লাগছে তার। কিন্তু অভিমানী মন অভিমানগুলো ভুলেনি। কাল রাতে তাসফিন কেমন করে তাড়িয়ে দিয়েছে তাকে। মনের দুঃখে ব্যথিত কণ্ঠে বলে উঠে সে। আমাকে ধরবেন না আপনি? আমাকে কেন নিয়ে এসেছেন এই ঘরে? কাল রাতে না বের করে দিয়েছিলেন মনে নেই? এখন কেন নিয়ে এসেছেন কোলে করে? ফিচলে হাসে তাসফিন, ভ্রু কুঞ্চিত করে শুধোয়।
তার মানে তুমি দেখেছিলে আমি তোমাকে কোলে করে নিয়ে এসেছি। বেকুব বনে গেল ফারাহ, চোরা চোখে তাকায় তাসফিনের দিকে। সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে তাসফিন। গলা খাকারি দিয়ে বলল, ঝাপসা ঝাপসা দেখেছিলাম। তাহলে বাধা দিলে না কেন? পাল্টা প্রশ্নে ফের বেকায়দায় পড়ে গেল ফারাহ। উফ, এই লোকটা এত জিজ্ঞাসাবাদ করছে কেন? তুমি আমার কোলে উঠতে চাও, এটা আগে বললেই তো হতো। যান। চোখ টিপে তাসফিন, বর্ষর ঢোক গিলল ফারাহ। উঠতেছে ছটফট করে। ছাড়ুন আমাকে, ফাজিল লোক একটা। না ছাড়লে? ভ্রু উঁচিয়ে শুধোয় তাসফিন, রাগে ফুঁসছে ফারাহ। না ছাড়লে আমি কিন্তু। চুমু খাও। কি? বললাম কড়া করে একটা চুমু খাও। গুড মর্নিং কিস বলে যাকে। তাসফিনের হঠাৎ পরিবর্তনে থমকে গেল ফারাহ। এই লোকটা তাকে কি সব বলছে? ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তাসফিনের দিকে। নিম্না স্টোকাম রে হাসল সে, ফিসফিসিয়ে জড়ানো কণ্ঠে বলে, কোলে বসে লিপ কিস করলে দারুণ কিছু ফিলিংস আসে ম্যাডাম। অনেক কিছুই করতে মন চায়। সবটুকু নিঃশ্বাস কণ্ঠনালীতে আটকে এসেছে ফারার। এ কাকে দেখছে সে? এটা আসলেই তাসফিন তো? কি বলেছেন এসব? বুঝোনি? আচ্ছা ওয়েট, আমি বুঝাচ্ছি। আকস্মাৎ ফারাহকে টেনে কোলে বসিয়ে দিল তাসফিন। আটকে উঠে ফারাহ। দুদিকে দুপা ছড়িয়ে বসে আছে সে। মণিকোঠা হতে এই বুঝি মণি দুটো বেরিয়ে আসবে তার। এক হাতে কোমর, অন্য হাতে গাল টেনে ওষ্ঠপুটে মিশিয়ে নিল তাসফিন। আশ্লেষে চুষে নিচ্ছে প্রেম সুধা। শ্বাস নিতে না পারায় ফারার মনে হচ্ছে এই বুঝি সে মরে যাবে। মিনিটের মধ্যে ছেড়ে দিল তাসফিন, বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করে বলল, নাও ইউর টার্ন। ফারার বুকের ভেতরটা যেন এক তীব্র বিস্ফোরণে ননভিন্ন হয়ে গেল। হঠাৎ পাওয়া স্পর্শে, চুম্বনের গুণে সে সম্পূর্ণভাবে স্তম্ভিত। তাসফিনের চোখে সেই চেনা উন্মা দোনা, যা মানুষকে ভয় পাইয়ে দেয় আবার টানে এক অদ্ভুত পিশাচি আকর্ষণ। সে যেন কোনো প্রশ্রয় চায় না, অনুমতি তো নয়ই। তাসফিনের আঙুল এক অদ্ভুত মায় ওর গলার রেখা বেয়ে নামছে, রোমকূপে হালকা কাঁপুনি তুলছে, ধীরে ধীরে পোশাকের সীমা পেরোতে চাইছে, ঠিক যেন তার অধিকার আছে এতটা ঘনিষ্ঠতায়। তুমি তো এখনো বোঝনি, ম্যাডাম, ফিসফিস করে বলে তাসফিন, ঠোঁটের কোণায় দুষ্টু মুচকি হাসি। তোমার শরীরটা আমার ভাষা বুঝে ফেলেছে, শুধু মনটাই পিছিয়ে আছে সুখ। ফারার চোখ বিস্ফারিত। সে বুঝতে পারছে না পালাবে, না ঠেকাবে, না আত্মসমর্পণ করবে। শরীর একরকম, মন আরেক। তার ঠোঁট ফাঁকা, বাতাস খুঁজে ফিরছে, গলা শুকিয়ে কাঠ, কিন্তু শব্দ নেই। তাসফিন এবার কানের কাছে ঠোঁট এনে কাপা কাপা কণ্ঠে বলে, একটু এগোলে দেখা যাবে, ভালোবাসা কতটা বেপরোয়া হতে পারে। ফারাহ যেন নিজেকেই চিনতে পারছে না। বুকের ভিতর তীব্র কাঁপুনি, শরীর তার কথা শোনে না, শুধু মন ছটফট করছে পালাতে। হঠাৎই সে হাত দিয়ে তাসফিনকে ঠেলতে চায়, কিন্তু তাসফিন থামবার নয়। এক টানে তার কামিজের পেছনের চেনো খুলে ফেলে তাসফিন। ওটা ছিল কেবল একখণ্ড বাঁধন, যা তার চোখে এখন অপ্রয়োজনীয়। কানে কানে বলে তাসফিন, নিঃশ্বাসে আগুন মিশে, তোমার এই ভদ্রতা খুব সাজে না ফারাহ। আমার জন্য একটু খারাপ হও না সুখ। চোখ দুটো খিচিয়ে বুঝে নিল ফারাহ। ফের শুনতে পেল তাসফিনের সাভরা কণ্ঠস্বর। ডু ইউ নো হোয়াট ড্রোজ মি টু ইউ দ্য মোস্ট? ইউর লিপস, ইউর ইনোসেন্স। ইট মেক্স মি ওয়ান্ট টু ক্রাশ ইউ ইন্টু মাইসেলফ, মেক ইউ ক্রাই ডিপলি, ডেসপারেটলি। চোখে যেন একা গুণের লেশ জ্বলে ওঠে ফারার। লজ্জায়, অভিমানে সে হঠাৎই ঘুরে দাঁড়ায়, কিন্তু ঠিক তখনই পিঠ গিয়ে ঠেকে তাসফিনের প্রশস্ত উষ্ণ বুকে। যেন দেয়ালের মতো শক্ত আর অদৃশ্য কারাগারের মতো বাঁধা। তাসফিনের দুই হাত এবার কাঁধে পড়ে। কোমল নয়, প্রবল। সে আরেকবার মুখ নামিয়ে বলে, নাও আই ওয়ান্ট টু সি হাউ লং ইউর রেজিস্ট্যান্স লাস্টস, সুইট হার্ট। ফারার মুখ লাল, চোখ ছলছল করছে, কিন্তু ঠোঁট থরথর করে উঠে কেবল ফিসফিসিয়ে বলে, আপনি অসহ্য। তাসফিন হাসে, সেই পুরুষালী, বুনো হাসি। একজ্যাক্টলি, আই রিয়ালি ব্যাড ফর ইউ। ফারাহকে ছেড়ে দিল তাসফিন। অবাক নেত্রে ফিরে তাকালো ফারাহ। চোখ টিপে বাঁকা হাসে লোকটা। বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে ফারার। অপেক্ষা করল না, ছুটতে পালিয়ে গেল রুম থেকে। সহসা হেসে ফেলল তাসফিন। বিড়বিড় করে বলল, এইটুকুতে এই অবস্থা জান। ইস কি করব তোমার, আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ফুরফুরে সকাল, হালকা শীতল বাতাস, আকাশে মেঘের মুদ্রা, আর চারপাশে মুগ্ধকর নিস্তব্ধতা। স্নেহা আর আরিয়ান একসাথে হাঁটতে বেরিয়েছে।
স্নেহা নিজের রীতিতে হাসছে আরিয়ানের পাশে, কিন্তু তার মনের মধ্যে এক অদ্ভুত ভাবনা কাজ করছে। আরিয়ান সাধারণত খুবই সতর্ক, তবে আজ সে একেবারে আলাদা, স্নেহাকে তার পাশে পেয়ে একটু স্বস্তি পাচ্ছে। কপালের ওপর মৃদু ঘাম, কিন্তু সে খুশি, সে শুধু স্নেহাকে জানাতে চাচ্ছে যে তাকে আরও কাছে অনুভব করতে চায়। কৃষ্ণপুরের রাস্তা, যার প্রান্তে আধুনিক শহরের জাঁকজমক শেষ হয়ে যায়, সেখানে প্রকৃতির স্নিগ্ধতায় হারিয়ে যেতে ইচ্ছে করে তার। তুমি তো এখানকার আগে আসোনি, তাই না? স্নেহা জানতে চায়, একটু হাসি চাপা দিয়ে। আরিয়ান স্নেহার দিকে তাকিয়ে বলে, না, আসলে না, তোমার এলাকার সৌন্দর্য দেখতে পেয়ে একটু অবাক হয়েছি। মনে হচ্ছে সময়টা এখানকার নদীর মতো ধীরে চলে। স্নেহা বুঝতে পারে, আজকে সে আরিয়ানকে একটু বেশি কাছ থেকে অনুভব করছে, তবে অস্বাভাবিক কিছু নয়, সে যে তার স্বামী। তাদের সুন্দর একটি সম্পর্কের মিষ্টি ইঙ্গিত। আরিয়ান হাঁটতে হাঁটতে স্নেহার দিকে এক ধরনের আগ্রহপূর্ণ দৃষ্টি দিয়ে বলে, তোমার এলাকা সত্যিই শান্ত। এখানে এমন কিছু আছে যা অনেক জায়গায় নেই। তোমরা এখানকার প্রকৃতির মধ্যে নিশ্চুপ রয়ে যাও, তাই না? স্নেহা আইধাই করে আকস্মাৎ আরিয়ানের হাত চেপে ধরে। কিঞ্চিত অবাক হলো আরিয়ান, ফিরে তাকালো তরিতে। লজ্জায় নত হয়ে আসে মস্তক। ওই আমি হাত ধরে হাঁটতে চাই। নৈশব্দে হাসল আরিয়ান, দুদিকে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। ডান দিকে ফিরে লম্বা নিঃশ্বাস ফেলল সে। মন চাইছে আদুরে মেয়েকে জড়িয়ে ধরতে, কিন্তু এখন কিছুই সম্ভব নয়। তার উচিত স্নেহাকে আগলে রাখা, যত্ন নেওয়া, ফিল করানো তাকে আরিয়ান কতটা ভালোবাসে। মেয়েটা বড্ড কষ্ট পেয়েছে, আরিয়ান চায় না সে আরও কষ্ট পাক। একটু সময় দিলে হয়তো আরিয়ানের সাথে মিশে যেতে পারবে সে। আকাশটা আজ নির্বিঘ্ন, নির্মল, স্বচ্ছ। এক ফোঁটা মেঘও নেই দিগন্তজোড়া নীল ক্যানভাসে। সূর্যের কোমল কিরণ ছুঁয়ে যাচ্ছে প্রতিটি গাছের পাতা, প্রতিটি ঘরের ছাদ, প্রতিটি হৃদয়। ঝলমলে সেই রোদ যেন রূপকথার আলো, নরম, উজ্জ্বল, আর ছুঁয়ে দিলে গায়ে সোনা মাখা এক অনুভব জাগায়। হাওয়াটা হালকা, তাতে নেই কোনো ক্লান্তির ছোঁয়া। এই রোদের স্নিগ্ধতা মনে করিয়ে দেয় নতুন শুরুর কথা। যেন প্রকৃতি নিজেই আজ পরেছে রোদঝলমলে শাড়ি, আর ছড়িয়ে দিচ্ছে আলোয় ভেজা সৌন্দর্য। সেই কখন থেকে নখ কামড়াচ্ছে ফারাহ। বুঝতে পারছে না, হিসেব মিলছে না তার। কি করে হতে পারে, কেন হবে, কিভাবে হবে? দালানের বাইরে বড় বারান্দায় বসে আছে সে। ভেবেই চলছে এক মনে। ভেতর থেকে বেরিয়ে এলো স্নেহা। সঙ্গে আছে ঝুমুর। হঠাৎ ফারাহকে একনাগারে নখ খেতে দেখে দুজনেই হা হয়ে গেল রীতিমতো। আরে আরে, কি করছিস সেটা? হ্যাঁ রে, ঘরে তো ভাত আছে, ওইটাই খেতি। থতমত খেয়ে গেল ফারাহ, হো হো করে হেসে উঠল ঝুমুর। ধপাস করে বসে পড়ল ফারার পাশে। কি গো ছোট ভাবি, ভাত রেখে নখ খাচ্ছ কেন? ফারাহ হকচকিয়ে গেল, ভীষণ চিন্তিত ভঙ্গিতে বলল, না না, তোমরা বুঝতে পারছো না ব্যাপারটা। উফ, একটা মানুষ এভাবে পরিবর্তন হতে পারে নাকি? কিঞ্চিত অবাক হলো স্নেহা আর ঝুমুর। স্নেহা জিজ্ঞাসু কণ্ঠে শুধোয়, কে পাল্টে গেছে? আরে লিফট। বাকি কথাটা আর বলল না ফারাহ। ছি, কি লজ্জার ব্যাপার। কিভাবে বলবে অয়তা লেফটেন্যান্ট সাহেবের কথাগুলো তার পরিবর্তন? শরমে রণ হবে তার। কি হলো ছোট ভাবি বলো? ফারাহ এক গাল হেসে বলল, কিছু না, নখ বড় হয়েছে, খেতেও মজা। ছোটবেলায় শুনেছি নখে নাকি দুধ থাকে, তাই। ফারার কথায় আহাম্মক বনে গেল দুজনেই। উল্টো পাল্টা কথা বলে গুটি পায় কেটে পড়ল ফারাহ। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। দুপুর গড়িয়ে আসছে। সূর্যের তেজ যেন ক্রমেই গণিমূর্তির রূপ নিচ্ছে। আকাশে আগুন লেলিহান জ্বলন্ত শিখার মতো রোদ ঝরছে প্রতিটি ধূলিকণায়। পথঘাট ফাঁকা, গাছের পাতারাও নিস্তব্ধ হয়ে গেছে রোদ্দুরের তীব্র আছে। বাতাস যেন থেমে আছে, চারপাশে এক অনির্বচনীয় উত্তাপ ছড়িয়ে পড়েছে, যাকে ভাষায় বাধা প্রায় অসম্ভব। রোদের ধার যেন অঞ্জরের মতো কাটছে ত্বক, দৃষ্টিও ঝাপসা হয়ে আসছে সেই তাপমাত্রায়। দুপুরের এই অমম রোদে প্রকৃতি যেন ধুকছে ক্লান্ত, সার্ত। দালানের পিছন দিক দিয়ে গিয়ে ডান দিক ঘুরলেই বর্ষর একটা পুকুর রয়েছে আহমেদ পরিবারের। ছিপ ফেলে পারে বসে আছেন আরিফা আহমেদ। মাছ ধরার অনেক শখ উনার। আগে সাজ্জাদুল আহমেদের পা ভালো থাকাকালীন একত্রে মাছ ধরতে আসতেন। রোদ বেশি, ফলস্বরূপ ঘেমে একাকার অবস্থা আরিফা আহমেদের। আজকে বোধহয় আর মাছ ধরা হবে না উনার। আকস্মাৎ অনুভব করলেন ছায়া নেমে এসেছে মাথার উপর। একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে কেউ। পিছনে ঘাড় ফিরিয়ে চিরপরিচিত মুখখানি দেখে ছোট করে হাসলেন তিনি। চাপা হাসি, তাসফিনের সুচালো দৃষ্টিতে তা এড়াল না। কি ব্যাপার আম্মু, একা একা রোদে বসে আছেন যে?
কথাটি জিজ্ঞেস করতে করতে নিজেও পাশে বসে পড়ল তাসফিন। পুকুরে ছিপ ফেলা দেখে বাকিটা বুঝে গেল সে। নৈশব্দে হেসে বলল, পাক্কা নাইসওয়ালা একটা শাশুড়ি পেয়েছি, সব কিছু খাপে খাপ মিলে যায়। ভ্রু কুঞ্চিত করে তাকালো আরিফা আহমেদ। তাই নাকি? একদম। পুকুরের পানিতে পা ডুবিয়ে বসেছে তাসফিন, সঙ্গে ছাতা ধরে আছে দুজনের মাথার উপর। আরিফা আহমেদ নিশ্চুপ। মায়ের নরম হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল তাসফিন। শিথিল কণ্ঠে বলল, আচ্ছা আম্মু বলুন তো রাগের কারণটা কি? না বললে বুঝবো কি করে? আরিফা আহমেদ কটাক্ষ করে বলে উঠেন, কি করব রাগ না করে? তুমি বাইরে গেলেই আমার মেয়েটাকে ভুলে যাও। সব ভুলে থাকো তাহলে কি করব হ্যাঁ? তুমি আমার মেয়েটাকে অবহেলা করো কিভাবে তাসফিন? চোয়াল প্রায় ঝুলে এসেছে তাসফিনের। কি বলছে আরিফা আহমেদ এসব? কি বলছো এসব আম্মু? তোমাকে এগুলো কে বলেছে? কেন কিছু কি ভুল বললাম? নিম্নস্থ কাম রে কিছুটা ভাবুক হলো তাসফিন। আকস্মাৎ কিছু একটা মনে হতেই শুধোয়। এটা কি ফারাহ বলেছে? তো আর কে বলবে শুনি? ফারাহই তো বলল তুমি ওর সাথে এমন এমন করো। থম মেরে গেল তাসফিন। দুষ্টু বউ একটা, কি সুন্দর শাশুড়ির কাছে খারাপ বানিয়ে দিল তাকে। ইস একবার যদি বউটাকে একা পায় তাহলে আচ্ছা করে মজা বুঝাবে। উফ আম্মু তুমিও না তোমার মেয়ের কথা মেনে নিলে? তো কি করব হু? তুমি আমার মেয়েটাকে কষ্ট দেবে আর আমি তা বরদাস্ত করব ভেবেছ? সহসা হেসে ফেলল তাসফিন। ছাতা বা হাতে ধরে ডান হাতে আরিফা আহমেদের হাত টেনে নিজের মাথায় রেখে বলল, আপনার কি মনে হয় আমি কখনো আপনার মেয়েকে কখনো কষ্ট দেব? উহু ওটা আমার দ্বারা হবে না আম্মু। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আরিফা আহমেদ। কিছ সময় পর ছোট্ট করে হাতের উল্টো পিঠে চুমু এঁকে দিল তাসফিন, ফের অবাক হলেন আরিফা আহমেদ। তাকিয়ে আছেন নির্নিমেষ। আপনার ফাজিল মেয়েটার জন্য দুদিন ধরে রেগেছিলেন আম্মু? মুচকি হাসলেন আরিফা আহমেদ। ছেলেটা বড্ড আদুরে। তার মেয়েটা যে কি করে না। সব সময় বাদরামি। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। অশ্রুসিক্ত নয়নে স্থির হয়ে দাঁড়িয়ে আছে নূপুর। চারপাশের কোলাহল যেন তার কাছে অনেক দূরের কোনো শব্দ অস্পষ্ট, অসংলগ্ন। বুকের ভেতর এক অদ্ভুত ধ্বংসের শব্দ প্রতিনিয়ত ধাক্কা দিচ্ছে, নিঃশব্দে ফেটে যাচ্ছে হৃদয়ের অদেখা কণা। জীবনের সবচেয়ে বড় ভুলটা সে আজ বুঝে ফেলেছে সাইফুলকে বিয়ে করা ছিল কেবল ভুল নয়, ছিল এক অপূরণীয় আত্মপ্রতারণা। সাইফুল, যে কিনা একদিন প্রেমের মায়াজালে বেঁধে তার স্বপ্নগুলোকে রাঙিয়ে দিয়েছিল, সেই এখন এক নিস্পৃহ, দায়িত্বজ্ঞানহীন মানুষ। স্বামী নয়, যেন একজন দূরবর্তী অতিথি যার কাছে স্ত্রীর চোখের জল, সন্তানের কান্না সবই অর্থহীন। বউ বাচ্চার খবর না রাখা মানুষটি যেন নিজের জীবন নিয়েই ব্যস্ত, সেখানে নূপুরের কোনো ঠাঁই নেই। নূপুর আজ বোঝে, সম্পর্ক মানে কেবল ভালোবাসা নয়, সমঝোতা, দায়িত্ববোধ, আর শ্রদ্ধার এক সূক্ষ্ম জাল বোনা থাকে তাতে। সেই জাল আজ ছিঁড়ে গেছে, আর তার ভেতর বন্দী হয়ে আছে এক অসহায় নারী, যার নাম নূপুর। ঠিক আছিস? তাসফিনের কণ্ঠস্বর শুনে চমকে উঠল নূপুর, দ্রুত চোখ মুছে তাকালো। বোনটা যে কষ্টে আছে তা বুঝতে বাকি নেই উনার। কাঁদছিস কেন? কই, শুন নূপুর, জীবনে যা কিছু হয় তা যে সবসময় সঠিক সেটা কিন্তু নয়। মাঝে মাঝে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, পরে তা আবার বুঝতেও পারি। তাই বলে যে ভুলটাকে আঁকড়ে ধরে বসে থাকবো তা তো হতে পারে না। নূপুর বুঝতে পারে না তাসফিনের কথার সারমর্ম। কি বুঝাতে চাইল সে? আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছে পৃথা। অপেক্ষা করে চলেছে বাস আসার। আজকে অনেকটাই লেট হয়ে গেছে তার। এই রোদ্দুরে হেঁটে যেতে ভীষণ কষ্ট হবে। হঠাৎ করেই একটা বাইক এসে থামল তার সামনে। নিহালকে বাইক সহ দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠে পৃথা। যেমন চমকেছে তেমন খুশিও হয়েছে। আপনি এসেছেন? পৃথা প্রচণ্ড উত্তেজনায় অদ্ভুত প্রশ্ন করে বসে। নিহাল ছোট্ট করে দম নিয়ে বলল, এই রোদে দাঁড়িয়ে আছো কেন? আসলে আমি কলেজ থেকে ফিরছিলাম। বাসের অপেক্ষা করছি। নিহাল কিছু বলল না। পৃথার ভীষণ ইচ্ছে করল বলতে, আমাকে আপনার সাথে নিয়ে যাবেন বাইকে? কিন্তু ভয়ের কারণে বলতে পারল না। নিহাল আগ বাড়িয়ে বলল, চলে এসো, আমি পৌঁছে দিচ্ছি। গদগদ হয়ে উঠে পৃথা। সত্যি, এত খুশি হওয়ার কিছু নেই। তুমি জানো আমি কিন্তু। আপনি নূপুর আপুকে ভালোবাসেন জানি আমি। নিহাল প্রত্যুত্তরে কিছু বলল না আর। পৃথা এক রাশ আড়ষ্টতা নিয়ে বাইকে উঠে বসল। এটুকুই তার স্বস্তি, অন্তত কিছুক্ষণের জন্য হলেও নিহালের কাছাকাছি থাকতে পারছে সে।
নিহাল জানে পৃথা মেয়েটা বড্ড বেশি ভালো, কিন্তু ভালোবাসা তো আর বার হয় না। একবারই হয়, আর সেটা হয়েছে নূপুরের ক্ষেত্রে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রাত নেমে এসেছে ধীরে ধীরে, যেন এক ক্লান্ত পথিক দিনের বোঝা নামিয়ে বসেছে অন্ধকারের কোল ঘেঁষে। সকালটা ছিল রোদের উজ্জ্বলতায় ভরা রাজধানীর ব্যস্ত সড়ক, কোলাহল, আর উত্তপ্ত বাতাসে ছড়িয়েছিল একরকম জাগরণ। কিন্তু সন্ধ্যার পর থেকেই আকাশের মেজাজ পাল্টেছে, দিগন্তজোড়া ছেয়ে গেছে ঘন মেঘে, আর বাতাসে ভেসে এসেছে ঝড়ের পূর্বাভাস। এখন চারপাশে এক অস্বস্তিকর অস্থিরতা। হঠাৎই শুরু হয়েছে ঝড়, পাগলের মতো ছুটে চলেছে হাওয়া, যেন কেউ অভিমান করে দিগন্তকে উল্টে দিতে চাইছে। জানালার কপাটগুলো কাঁপছে রীতিমতো, একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে অবিরত, সেই শব্দ যেন নীরবতার বুক চিরে আসা কোন গোপন কান্না। ঘরের ভেতর নিঃশব্দতা এতটাই ঘন যে মনে হয় নিঃশ্বাস ফেললেই সে ভেঙে যাবে। পিনপতন নীরবতার মাঝে কেবল জানালার একে অপরের সঙ্গ খের শব্দ। পা টিপে টিপে নিঃশব্দে রুমে ঢুকল ফারাহ, যেন বাতাসকেও সে জানাতে চায় না তার আগমন বার্তা। রাত গভীর হয়ে এসেছে, চারদিকে ছড়িয়ে আছে এক অলৌকিক নীরবতা। জানালার ফাঁক গলে আসা ম্লান আলোয় ঘরটা আধো অন্ধকারে ডুবে আছে, তারই মাঝে অনিশ্চিত ছায়ার মতো বিছানাটা চোখে পড়ে। তাসফিন ঘুমিয়েছে কিনা এই প্রশ্নে তার ভেতরে এক অদ্ভুত উৎকণ্ঠা। দূর থেকে বিছানার অবয়ব অস্পষ্ট, নিঃসাড় হয়ে পড়ে থাকা সেই মানব তাই ধীরে ধীরে এগিয়ে যায়, ফারাহ পায়ের শব্দ যেন কাচের ওপর পা ফেলা, এতটাই সতর্ক, এতটাই নরম। তার বুকের ভেতরটা ধুকধুক করছে। তাসফিনকে ঘুমন্ত ভেবেই নিঃশব্দ পায়ে কাছে গিয়েছিল ফারাহ। কিন্তু বিছানায় পৌঁছে থমকে দাঁড়ালো সে। অন্ধকারে হাত দিয়ে স্পর্শ করতেই বুঝে গেল সেখানে আছে শুধু একটি কোলবালিশ, নরম। তাসফিন নেই। চমকে উঠল সে। বুকের ভেতরটা হঠাৎ করেই ধক করে উঠল, নিঃশ্বাস যেন থমকে গেল এক মুহূর্তে। তাহলে লেফটেন্যান্ট সাহেব কোথায়? এই প্রশ্নটা মাথার ভেতর ঝড়ের মতো ঘুরতে না ঘুরতেই হঠাৎ পেছনে থেকে জোরে একজোড়া বাহু চেপে ধরল তার কোমর। আঁতকে উঠে চোখ খিচিয়ে বুঝে ফেলল ফারাহ। শিউরে উঠল পুরো শরীর। হৃৎস্পন্দন বেড়ে গেল হঠাৎ। অন্ধকার যেন আরো ঘন হয়ে এলো মুহূর্তে। বুকের গভীর থেকে বেরিয়ে এলো এক চাপা ফিসফিসানি, নিজেকেই মনে করিয়ে দেওয়ার মতো করে। ফে, সে গেলি রে ফারাহ। অস্থির কণ্ঠে মিশে রইল চমক।